শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের এই ইউএসএ লাইভ সেশনে আপনাদের জয়েন করার জন্য। আমি ছোট্ট করে একটু আমার পরিচয় দিই। আমার নাম তানভীর ইসলাম রাফসান। বেসিক্যালি আমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশনে আমরা আজকে আয়োজন করেছি এই ইউএসএ সেশনটা আমাদের স্টাডি অ্যাবরডের জন্য বাইরে যে স্টুডেন্টগুলো যায় তাদেরকে একটা প্রপার গাইডলাইন দিতে। তো আমার নাম রাফসান, আমি রয়্যাল প্যাসিফিক এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি। তো বেসিক্যালি আজকে পুরো লাইভ সেশনটাই হচ্ছে আমি হোস্টিং করবো আপনাদেরকে। তো যারা গেস্টরা আছে তাদের সাথে আমাদের মেইন যে দুজন গেস্ট আছে তাদের মধ্যে একজন একজন করে পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রথম অতিথি হচ্ছে আমাদের মাহবুব ভূঁইয়া স্যার, যিনি পিএইচডি রিসার্চার ইউনিভার্সিটি অফ মিয়ামি। আর আমাদের সেকেন্ড যিনি গেস্ট আছেন উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ মঈনুদ্দিন রনি স্যার। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে অফ কম্পিউটার সায়েন্স এবং বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি। সো আমি প্রথমেই একটু বলবো যে আমাদের মঈনুদ্দিন স্যারকে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু আপনার ছোট্ট করে একটু পরিচয় দিবেন এবং বলবেন যে তাদের ইউএসএ যাত্রা আসলে কিভাবে করা যায় বা এই ব্যাপারে যদি আপনি পরিচয় দিয়ে কিছু বলতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার অলরেডি আমার নাম শেয়ার করা হয়েছে, তারপর হচ্ছে আমার নিকনেম রনি। আমি রনি হিসেবে পরিচিত। আমি ইউএসএ জার্নিটা এরকম যে আমি 2017 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি আন্ডারগ্রেড করেছি দেশে থেকে কম্পিউটার সায়েন্সে, এবং আমার ডিগ্রি কমপ্লিট হয়েছিল অ্যারাউন্ড 2014 থেকে। এবং আমি ইউএসএ তে আসি 2017 দিকে ইউনিভার্সিটি অফ মিসিসিপিতে। তো এখান থেকে এমএস করে আমি মুভ করেছিলাম ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড কলেজ পার্কে। এখান থেকে আমার পিএইচডি জার্নি শুরু। রিসেন্টলি আমার পিএইচডি কমপ্লিট হয়েছে এবং তারপরে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ বোলিং স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিসেন্টলি জয়েন করেছি। এটা হচ্ছে মোটামুটি আমার লিটল ব্যাকগ্রাউন্ড, এবং যখন আমরা ফিউচার আরো কথা বলবো লাইভ সেশনে তখন আমি আরো ডিটেইলস শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ স্যার আপনার সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। এবার আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমাদের গেস্ট আমাদের মাহবুব ভূঁইয়া স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মাহবুব ভূঁইয়া, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে। আমি এখন পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ মায়ামিতে। যদিও আমি সিবিটিতে আছি, সিবিটিতে এখন ক্রাইম স্পেশালিস্ট হিসেবে আমি সিটি অফ হলিউড ফ্লোরিডাতে আমি ওখানে এখন কাজ করছি 1 বছরের জন্য। তারপরে আমার জার্নিটা বেশ অনেকগুলো আমি পরবর্তীতে হয়তো বিস্তারিত আলোচনা করবো। বাই দিস টাইম আমি ওয়াশিংটন ডিসিতে এখন একটা ফেলোশিপে আছি। আমি 2018 সালে ইউএসএ তে এসেছিলাম সোশিওলজিতে মাস্টার্স করার জন্য ওহাইও ইউনিভার্সিটিতে। সেখানে মাস্টার্স কমপ্লিট করে 2020 সালে আমি পিএইচডি শুরু করি ইউনিভার্সিটি অফ মায়ামিতে। কিন্তু তারপরে আমি বেশ কয়েকবার অন্যান্য জায়গায় কাজ করতে হয়েছে। এখনো আমি একটা সময় কোর্স বন্ধ করেছি, মতো ক্লাস নিয়েছি। তো যার কারণে আমার জার্নিটা একটু লম্বা। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে দুজন গেস্টই ওনাদের সংক্ষেপে ওনাদের পরিচয় বিনিময় করেছেন। আশা করি ইনশাআল্লাহ ওনাদের পরবর্তী ওনাদের এক্সপিরিয়েন্স এবং সবকিছুতে আমাদের স্টুডেন্টদের ইউএসএ জার্নির গাইডলাইনগুলো আরো সহজ হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে আসলে আমাদের মাহবুব ভূঁইয়া স্যার যিনি আছেন ওনাকে দিয়ে আমাদের আজকের মূল প্রোগ্রামটা বেসিক্যালি শুরু করতে চাচ্ছি। তো স্যার আমি আসলে বেসিক্যালি আপনার কাছে একটু জানতে চাবো যে আমাদের যে স্টুডেন্টরা আছে যারা আসলে ইউএসএ তে পড়ার জন্য স্বপ্ন দেখে, তো তারা বেসিক্যালি ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে আসলে পড়াশোনার জন্য এবং তারা যে আবেদন করতে হয় এবং আসলে আবেদন করে ওখানে গিয়ে একজন শিক্ষার্থী হয়ে ওঠে এবং তাদের ওখানে তো অনেক স্টুডেন্টই যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে, বিভিন্ন দেশ থেকে যাচ্ছে। তো তারা কিভাবে আসলে তাদের ফুল প্রসেসটা করতে পারবে এবং তারা কিভাবে ওখানে গিয়ে নিজেদেরকে 10টি স্টুডেন্টদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে নিজেদেরকে ক্রিয়েট
করতে পারবে বা ওদেরকে নিজেদেরভাবে এস্টাবলিশ করতে পারবে, এই ব্যাপার যদি আপনার ডেফিনেটলি স্যার আপনার অনেক অভিজ্ঞতা আছে এবং আপনি আপনার এই অভিজ্ঞতা আলোকে যদি আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন তাদের জন্য একটু ভালো হতো। ধন্যবাদ মিস্টার আফসান। জি, আমার জার্নিটা অনেক লম্বা। তো যেহেতু আমি এই ইয়েগুলো অত্যন্ত কাঠখড় পুড়িয়ে তারপরে এখানে আসতে হয়েছে, যার কারণে আমি হয়তো সবগুলোই জানি আর কি। বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীদের অবস্থা, তাদের চিন্তা ভাবনা, তারপরে তাদের যে স্ট্রাগল গুলো বিদেশে পড়াশোনার জন্য, সেগুলো আমি নিজে আমার ব্যক্তি জীবনে বেশ শক্তভাবে উপলব্ধি করেছি, যার কারণে বলতে পারবো ভালো। সেটা হচ্ছে যে যদি কেউ বিদেশে পড়াশোনার জন্য তাদের সত্যি সত্যি আগ্রহ থাকে, তাহলে আমার মনে হয় যে এটা আন্ডারগ্রেড করার সময় তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে তাদের যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলো বা যদি জিআরই দিতে হয় সেই জিআরই প্রিপারেশন গুলো, এই বিষয়গুলো আমার মনে হয় অনেক আগে থেকে প্রিপারেশনটা নিয়ে পড়ে এদের জন্য এটা সুবিধা হয়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি আন্ডারগ্রেডের ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমি ইউএসএ তে কখনো ট্রাই করতাম না, কারণ আমি যেহেতু সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমার ম্যাথ একটু দুর্বলতা ছিল, যার কারণে আমি জিআরই দেওয়ার সাহস করিনি কখনো। তো এই জন্য আমি ইউকে বা ইউরোপ বা অস্ট্রেলিয়া এদিকেই আমি ট্রাই করেছিলাম। কিন্তু ইউকে তে খুব ভালো ইউনিভার্সিটি, তো এলএসসি তো আমার ইয়ে হয়েছিল, কিন্তু আমার ফান্ডিং ক্রাইসিস ছিল। তো পরবর্তীতে একজন বড় ভাইয়ের পরামর্শে আমি আবার ইউএসএ তে ট্রাই করি। ইউএসএ তে ট্রাই করার পরে আমার এডমিশন হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আপনারা ওই শুধুমাত্র জিআরই বা এইসব টেস্টের জন্য নিজেকে ইয়া না রেখে, বরং আগে থেকে যদি এই নিজেদের এই ফাউন্ডেশন গুলো স্ট্রং করা যায় শিক্ষা লেখাপড়ার পাশাপাশি, যদি আইএলটিএস দিতে হয় আইএলটিএস বা টোফেল জিআরই যেটার জন্য হোক, তাহলে এটা পরবর্তীতে ডিসিশন গুলো নিতে সহজ হয় এবং অ্যাপ্লাই করতে সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপ্লাই করা উচিত, সবারই অ্যাপ্লাই করা উচিত, তার যে ব্যাকগ্রাউন্ডে থাকুক। কারণ ইউএস ইউনিভার্সিটি এত ডাইভার্স এবং এত বেশি পরিমাণ ইউনিভার্সিটি, কখন কার কোন প্রোফাইল দেখে ইউনিভার্সিটি গুলো আসলে চুজ করে, এটা ওখান থেকে বলে বা চিন্তা করে ইয়া করা, ডিসিশন নেওয়াটা মুশকিল। তো এই জন্য আমি বলবো যে সবাই এই বিষয়গুলো ট্রাই ইয়া করার জন্য অ্যাটলিস্ট এক্সপ্লোর করা উচিত। ইউনিভার্সিটি দেখে তার প্রোফাইল দেখে কোন র্যাঙ্কিং গুলোর সাথে তার প্রোফাইল যায়, এভাবে দেখে তার করা উচিত। আর এখানে আসার পর যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ইউএস সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমাদের যেহেতু আমাদের এখনো বাংলাদেশের এডুকেশন সিস্টেম ব্রিটিশ সিস্টেমেই চলছে, তো যার কারণে এখানে এসে একটু আমার মনে হয় ইয়া হয়, একটু 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 স্ট্রাগল করতে হতে পারে। কিন্তু এটা যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করবে বা তারা যখন আইএলটিএস বা অন্যান্য ইয়েগুলো দিবে, যেমন ব্রিটিশ কাউন্সিলে যদি কেউ রেগুলার ইয়েকে কি বলে তারা যদি আইএলটিএস প্রিপারেশনটা নেয় বা যায়, তাহলে দেখবে যে ওখানকার কালচারের সাথে তার একটা অ্যাডজাস্টমেন্ট হবে বা বুঝতে পারবে যে ইন্টারন্যাশনাল ইয়েগুলো কেমন হয় এক্সপোজার। তো এই জন্য আমি বলবো যে এগুলো খুব বড় কোনো ইস্যু হবে না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা সেটা হচ্ছে ডিটারমিনেশন থাকলে পরে অটোমেটিক্যালি এই বিষয়গুলো তারা ক্যাচ আপ করবে। এটা কাইন্ড অফ লাইক স্নোবলের মতো আর কি। যদি তার মধ্যে একটা ডিটারমিনেশন থাকে, সে যত সামনে আগাবে তত করে চারপাশে গুলো কালচার গুলো, কারণ সেগুলো পিক করবে যে ইউএস এর কালচার গুলো কেমন, ওখানে এডুকেশন সিস্টেম কেমন, ল্যাঙ্গুয়েজ স্টাইলটা কেমন, এগুলো আস্তে আস্তে পিক করা শুরু করবে। তো এইভাবে করে তারা আসলে নিজেকে এনরিচ করতে পারবে। আর কি কোনো কোশ্চেন ছিল? আমি কি কোনো মিস করেছি কোশ্চেন কোথাও? আপনার মাইকটা যদি হ্যাঁ স্যার, আমি যদি একটু বলি যে আসলে আমাদের স্টুডেন্টরা তো আসলে বেসিক্যালি স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চায়। আসলে আমি একটু আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাবো যে স্টুডেন্টরা আসলে এই যে অ্যাপ্লিকেশনের যে আবেদনটা করে ব্যাচেলর আর মাস্টার্স প্রোগ্রামের জন্য, তো সেক্ষেত্রে তাদের আবেদনের আগে আসলে কি কি ব্যাপারে তাদের প্রিপারেশন গুলো মাথায় রাখা উচিত, যেটা আসলে তাদের জার্নিটাকে বা তাদের জিনিসগুলোকে গুছিয়ে আলোকে দূর করতে পারে, এটা আপনি আপনার অভিজ্ঞতা আলোকে যদি সেক্ষেত্রে ডিপার্টমেন্টের এডুকেশন জিপিএ এটা তো একটা বড় ফ্যাক্টর, এটার দিকে মনোযোগ দেওয়া উচিত। যেহেতু এখানে স্টুডেন্ট ভিসা আসবে, তার মূল টার্গেটটাই হবে একাডেমিক ডেভেলপমেন্ট, যার কারণে ওটাতে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সময় যে প্রবলেম ছিল এখন এই প্রবলেমটা অতটা নাই। যেমন আমাদের সময় ট্রান্সক্রিপ্ট একটা প্রবলেম ছিল। আমি যেহেতু ক্লাস সিস্টেমে ছিলাম, আমরা অনেক আগে মাস্টার্স করা, আমাদের ছিল ক্লাস সিস্টেমে। তো ক্লাস সিস্টেমে এটাকে ওই সময় ট্রান্সক্রিপ্ট সেভাবে দেওয়া হতো না, আমাদের মার্কশিট দেওয়া হতো। তো মার্কশিটটাকে আবার ট্রান্সক্রিপ্টটা কনভার্ট করতে হতো। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ইয়েতে গিয়ে রেজিস্টার বিল্ডিং এ গিয়ে আমরা কনভার্ট করেছিলাম। তারপরে এটাকে আবার ইন্টারন্যাশনাল ইভালুয়েট করতে হয়, দিয়ে এরপরে এখানে অ্যাপ্লাই করতে হয়। তো এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা উচিত যে যদি ট্রান্সক্রিপ্ট দেয় তাহলে পরে এটাকে
ডাব্লিউএসটা খুব পপুলার, যে ইন্টারন্যাশনাল ইভালুয়েট করা, এটাকে ইউএস ইকুইভ্যালেন্ট করার জন্য। তারপরে যেটা করতে হবে যে ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য, সেটা আইএলটিএস হোক বা টোফেল হোক, সে দেখবে যে কোনটাতে তার স্ট্রেংথ ভালো। কেউ কেউ টোফেলে ভালো করে, কেউ আইএলটিএস ভালো করে। আমি যেমন দুটোই দিয়েছিলাম, তো দেখা গেছে কোনো একটা পোর্শনের ক্ষেত্রে আইএলটিএস বেটার হয়, কোনো পোর্শনের ক্ষেত্রে টোফেল বেটার হয়। এটা ডিপেন্ড করে তার একটা ব্যক্তি তার ইয়ার উপরে, তার কমফোর্টের উপরে, সে কোনটাতে কমফোর্ট ফিল করে। যেটাই হোক, সেই ডিসিশন গুলো সে একটু আগে নেওয়া ভালো। তাহলে দেখবে যে কয়েকবার টেস্ট গুলো দিতে পারে যে কোনটাতে আমার ভালো স্কোর আসে, সেভাবে তার সে স্কোরটা ডেভেলপ করবে। আর আন্ডারগ্রেডে যারা আসে তাদের জন্য সেটটা খুব ইম্পর্টেন্ট। এসএটি থাকলে পরে তাদের স্কলারশিপ হওয়ার পসিবিলিটি থাকে, ভালো জায়গায় তারা যেতে পারে সেট থাকলে। আর জিআরই ক্ষেত্রে এখন এটা একটু ইয়ে আছে যে কোভিড এর পরে অনেক ইউনিভার্সিটি গুলো জিআরই গুলো এখন ওয়েভ করে দিয়েছে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে ইউএস ইউনিভার্সিটি গুলো বেশ অনেকগুলো স্টাডি হয়েছে যে জিআরই বা এইসব স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এগুলো আসলে একাডেমিক ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বা একাডেমিক এফিসিয়েন্সির ক্ষেত্রে কতটুকু পিওরলি এটাকে আসলে মেজার করা যায় বা এটা ইন্ডিকেটর কিনা। যেটা দেখা গেছে যে না, অনেকে একাডেমিক্যালি পরবর্তীতে খুব ভালো করেছে, কিন্তু তাদের জিআরই স্কোরটা হয়তো ভালো ছিল না। তো এই জন্য এখন অনেক ইউনিভার্সিটি গুলো জিআরই কে ওয়েভ করে দিচ্ছে। তো এই জন্য এখন জিআরইটা দেখতে হবে যে ওই প্রোফাইলের সাথে বা তার যে টার্গেটেড ইউনিভার্সিটি সেখানে জিআরইটা ম্যান্ডেটরি কিনা। যদি না হয় এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নাই, কারণ জিআরই ইটসেলফ একটা বড় লং জার্নি। যদিও ডক্টর মঈনুদ্দিন ওনাদের বুয়েট থেকে ওনারা বসলে ওনারা জিআরইতে খুব ভালো স্কোর করেন, কিন্তু বিশেষ করে আর্টস, সোশ্যাল সায়েন্স বা অন্যান্য ফ্যাকাল্টিতে এটা একটু আমরা স্ট্রাগল করতে হয়েছে। যেমন আমি জিআরই দেওয়ার ক্ষেত্রে আমার দুবার দিতে হয়েছে, আমি 1 বছরের বেশি জিআরই প্রিপারেশন নিয়েছিলাম। তো এটা যদি এগুলো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমার মনে হয় এটার পিছনে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। এরপরে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, কোথাও পারপাস অফ স্টাডি বা এরকম বিভিন্ন নামে থাকে। তো এই যে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অ্যাডমিশন কমিটি এই বিষয়টা যখন টোটাল ইয়েটা নিয়ে প্যাকেজটা নিয়ে বসে, কিন্তু এই এসওপিটা একটা ইম্পর্টেন্ট। এসওপিতে মেইনলি ওরা যেটা দেখে যে ওর যে ইন্টারেস্টেড এরিয়া, এখানকে ইউনিভার্সিটি তাকে ট্রেন আপ করতে পারবে কিনা। ইউনিভার্সিটি এখানে খুব হাইলি দেখে যে ওই স্টুডেন্টটার তাকে ডেভেলপ করার জন্য, তাকে তৈরি করার জন্য ইউনিভার্সিটি প্রিপেয়ার্ড কিনা। তো যার কারণে স্টেটমেন্ট অফ পারপাসে তার বিষয়গুলো উঠাইতে হবে। প্রথমত তার ব্যাকগ্রাউন্ডটা সে বলা উচিত, তারপরে বলতে হবে তার ইন্টারেস্টটা কি, তারপরে সে এই ইন্টারেস্টের ক্ষেত্রে ইউনিভার্সিটি কিভাবে হেল্প করবে। এই ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি ডিরেক্ট কতগুলো প্রফেসরের নাম চায়, বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টিতে এটা খুব ইম্পর্টেন্ট যে ডিরেক্ট প্রফেসরের নামগুলো তারা বলবে, বা যে অমুক প্রফেসর আন্ডারে আমি কাজ করতে চাই। কিন্তু সোশ্যাল সায়েন্স, আর্টস বা আমাদের যে এরিয়াতে, এখানে আমাদের শুরুতেই পুরো প্রফেসরকে আমরা সিলেক্ট করতে হয় না, বলার দরকার নাই। দেখতে হবে ওভারঅল ডিপার্টমেন্টের স্ট্রেংথ আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, যেমন আমাদের এরিয়াতে যদি কেউ কাজ করতে চায় ধরেন সোশ্যাল মুভমেন্টে, দেখতে হবে ওই ডিপার্টমেন্টে মুভমেন্টে কাজ করার মতো পর্যাপ্ত প্রফেসর আছে কিনা, ওদের স্ট্রেংথটা কেমন। তাহলে যদি ওটা ম্যাচ করে, এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যে এই স্টুডেন্টটাকে নেওয়া যায় কিনা, আমরা ওকে ট্রেন আপ করতে পারবো কিনা। আর আছে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, যদিও আমাদের দেশের লেটার অফ রিকমেন্ডেশন এটাকে অনেকটা খুব সাদামাটা ভাবে নেওয়া হয়, অথবা একটা স্ট্রাকচার টেমপ্লেট দেওয়া থাকে, প্রফেসরকে আপনি দিয়ে আসবেন, প্রফেসর এটা পরে এটাকে সাইন করে দিল, দ্যাটস ইট। কিন্তু এখন যেহেতু এটা অনেকটা স্ট্রাকচার হয়ে গেছে, ওরা ইমেল লিঙ্ক পাঠাবে, লিঙ্ক দেখে লিঙ্কে এটা রিকমেন্ডেশনটা ওরা দেয়। তো যার কারণে এটা শুধুমাত্র ইয়া না হলেই বেটার। এখানে প্রফেসর তার নিজের কিছু ইয়াটা যাতে অবজারভেশন এখানে থাকে, এটা পজিটিভ হতে পারে, কিছু নেগেটিভ হতে পারে। কিছু যদি নেগেটিভ থাকে সেটাতে প্রফেসর তো বলতে পারে যে আমি মনে করি তার এরিয়াটা নেগেটিভ, কিন্তু এই জায়গাটা তার ডেভেলপ করার সুযোগ আছে। তো এটাও একটা খুব জরুরি ইম্পর্টেন্ট ইস্যু, যে রিকমেন্ডেশন নেওয়াটা। তারপরে পাসপোর্ট তো আগে থেকে করতে হবে, কারণ টোফেল আইএলটিএস যেটাই দেখে জন্য পাসপোর্ট লাগবে। আর ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা যেটা থাকে, অনেকে, আমি ব্যক্তিগতভাবে আমি ব্যাংক স্টেটমেন্টটা আমি কাউকে দিতে দেখিনি। আমি যখন ইন্টারভিউ দিয়েছি আমি কাউকে দেখিনি ব্যাংক স্টেটমেন্ট চেক করতে। কিন্তু তারপরেও যারা সেলফ ফান্ডিং এ আসে অথবা 50% স্কলারশিপ নিয়ে আসে, তাদের ক্ষেত্রে সম্ভবত ব্যাংক স্টেটমেন্টটা থাকাটা ভালো। ব্যাংক স্টেটমেন্টটা এটা থাকাটা ভালো, কিন্তু এমনিতে ওভারঅল আমার মনে হয় না যে গ্র্যাজুয়েট লেভেলে ব্যাংক স্টেটমেন্টটা খুব একটা ইয়ে করে। যখন তারা কনভিন্সড হবে ইউনিভার্সিটি তাদেরকে স্কলারশিপ দিচ্ছে বা ফান্ডিং দিচ্ছে, সেক্ষেত্রে তারা ওই বিষয়গুলো আর মাথায় নেয় না। কারণ বাংলাদেশের ক্ষেত্রে এটা আমার মনে হয় না যারা পার্সোনাল ফান্ডিং বা সেলফ ফান্ডিং এর ক্ষেত্রে খুব বেশি রিলাই করে বা বিশ্বাস করে।
তো যার কারণে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা যেমন আমি একটা প্রায় এক সেমিস্টার বসে থাকতে হচ্ছে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে, তো 3 মাস একটা অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, করতে হবে, কিন্তু আলটিমেটলি আমার ব্যাংক স্টেটমেন্ট ওরা দেখেনি, আমার কিছু গ্যাপ ছিল। কিন্তু এই বিষয়গুলো, এই কাগজপত্রগুলো, এই ডকুমেন্টস গুলো এটা আগে থেকেই মাথায় রেখে এগুলো প্রিপেয়ার রাখা উচিত, একটা প্যাকেজ রেডি করা উচিত, একটা ফোল্ডার রেডি করা উচিত, যে এখানে এগুলো তারা আস্তে আস্তে করে এটা জমাতে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই কথাগুলো থেকে অনেক ছোটখাটো অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো আসলে স্টুডেন্টদেরকে কোনটাকে প্রায়োরিটি রেখে কিভাবে আগাতে হয় সেই ব্যাপারগুলোতে তাদেরকে হেল্প করবে ডেফিনেটলি। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে স্টুডেন্টদের বেসিক্যালি যারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ থেকে যারা ইউএসএ তে পড়তে যায়, আমরা জানি ইউএসএ কে ল্যান্ড অফ অপরচুনিটি বলা হয়। তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য সেখানে বাসা খোঁজা, জব খোঁজা বা এই ব্যাপারগুলোতে যে এই তারা কি করলে তাদের জন্য স্ট্রাগলিং পিরিয়ডটা অনেক ইজি হবে, তারা সবকিছু ম্যানেজ করতে পারবে, যেহেতু আপনি ডেফিনেটলি স্যার ওখানে গিয়ে অনেক কষ্ট করে সব এক্সপেরিয়েন্স নিয়েছেন। আপনি যদি কি আপনার অভিজ্ঞতা আলোকে একটু শেয়ার করতেন আমাদের স্টুডেন্টদের জন্য শেয়ার করতেন। আমি আমার ক্ষেত্রে যেটা বলবো, আমার অভিজ্ঞতাটাই আমার মনে হয় যে টিপিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বা বেশিরভাগ তাই করে। যখন কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা হয়, এখানে আমেরিকার সবগুলো ইউনিভার্সিটিতে মোটামুটি বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশন থাকে, বাংলাদেশের গ্রুপ থাকে। তো এটা উচিত হবে যে ওই ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরপরই ওখানকার যে স্টুডেন্ট কমিউনিটি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করা, এটা তারা খুব হেল্পফুল। সবাইকে হেল্প করবে তা না, কিন্তু এখানে সবাই ব্যস্ত, কিন্তু এর মধ্যে দেখা গেছে যে কেউ না কেউ এগিয়ে আসে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ওহাই ইউনিভার্সিটিতে আমি একজনের সাথে কথা বলেছিলাম, ইসমাইল ভাই, ওনার সাথে কথা বলেছিলাম। উনি ইভেন আমাকে I-22 পাঠানো পর্যন্ত হেল্প করেছে। I-20 উনি পাঠিয়ে দিয়েছিল, উনি এখানে কালেক্ট করে পাঠিয়ে দিয়েছিল, যার কারণে আমি I-20 খুব কুইক পেয়ে গিয়েছিলাম। কারণ আমার এমবেসিতে আমার হয়ে গিয়েছিল, ইন্টারভিউ স্কেজুল হয়ে গিয়েছিল, কিন্তু I-20 তখন আমি পাইনি। ইউনিভার্সিটি পাঠাতে এটা টিপিক্যাল যে টাইম লাগে, এটাতে আমার দেখা গেছে ইন্টারভিউতে রিস্ক হয়ে যায়। তো যার কারণে ওই ভাই এটাকে অ্যাকসেপ্ট করে রিসিভ করে তারপর উনি আমাকে খুব জরুরি ভাবে ফেডেক্স এর একদিনের মধ্যে পাঠিয়ে দিলেন। তো এগুলো হেল্পফুল। যদি আপনি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন পাবেন, সেই ইউনিভার্সিটির আপনি স্টুডেন্ট কমিউনিটি বাংলাদেশে কে কে আছে তাদের সাথে যোগাযোগ করেন, করে পার্সোনালি 2-1জনকে নক করেন, এর মধ্যে কেউ কেউ হয়তো আপনাকে হেল্প করবে, কেউ না কেউ করবে এটা করে আর কি। তো এটা যদি হেল্পটা করে তাদের কাছ থেকে আপনি তথ্যগুলো নিতে পারেন। আর বাসা খোঁজার জন্য আমরা সাধারণত ওই কমিউনিটির মধ্যেও অনেকগুলো সাবলিজ এরকম নামে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, ক্রেগলিস্ট আছে, বা মার্কেট প্লেস আছে, বিভিন্ন গ্রুপ আছে, ট্রুলিয়া, জাইলো, এরকম অনেকগুলো আছে। তো এগুলোতে বাসা দেখা যায়। তো বাসা করার সময় যদি মনে হয় এখানে আবার স্ক্যাম আছে অনেক, স্ক্যাম গুলো থেকে বাঁচার জন্য ওইখানে যে কমিউনিটির কাউকে আপনি এই দিতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে আপনি কাইন্ডলি একটু বাসাটা দেখে আসবেন কিনা, বা আমার হয় আপনি দিবেন কিনা, আপনি দেশে ওনার ফ্যামিলিকে বা রিলেটিভকে আপনি এভাবে টাকা ট্রান্সফার করে দেবেন, বা কিছু একটা এইভাবে করে আপনি কারো মাধ্যমে করলে ভালো। কারণ আমার পরিচিত একজন আছে, ওয়াই ইউনিভার্সিটি গিয়েছিল, সে বাংলাদেশ থেকে টাকা ট্রান্সফার করেছিল ওই বাসা নেওয়ার জন্য যে লিজ নিতে হয় সেটার অ্যাডভান্স করেছিল, কিন্তু এটা আসলে স্ক্যামার ছিল। পরবর্তীতে এসে দেখি যে আসলে এইভাবে কোনো বাসা নাই। তো এটা বেটার, আমার মনে হয় সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে এখানকার ইউনিভার্সিটি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, তারা হেল্প করে। আর এখানে আসার পরে মানিয়ে নেওয়ার জন্য এখানে অনেকগুলো রিসোর্স থাকে ইউনিভার্সিটিতে, এই রিসোর্স গুলোকে এক্সপ্লোর করা উচিত। এটা আমরা অনেকেই বিষয়টা জানি না, করি না। ইউনিভার্সিটি একটা লিঙ্কই থাকে রিসোর্সেস, তো সেই লিঙ্কে গেলে একেবারে মেন্টাল হেলথ থেকে শুরু করে হাউজিং, ফুড, হাজার রকমের রিসোর্স ওখানে আছে। তারপর ইউনিভার্সিটি একটা বড় থাকে, গ্রাজুয়েট স্টুডেন্ট কমিউনিটি অ্যাসোসিয়েশন, GSA, এটা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় থাকে। এনিওয়ে, তো এটা একটা বড় রিসোর্স, এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি নিয়ে কাজ করে। ওদের একটা অনেক বড় এদের কি বলবো এটাকে, এদের কাজের একটা ক্ষেত্র আছে ওরা ইজিলি আপনাকে কানেক্ট করে দিতে পারে যে কোনো রিসোর্সের সাথে। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি এক্সপ্লোর করে তাহলে এখানে খুব বেশি স্ট্রাগল করা লাগবে না, আপনি এখানে কোনো না কোনো সাপোর্ট পেয়ে যাবেন।
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছে যে টপিকে জানতে চেয়েছি আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে বেসিক্যালি আমি আবার একটু যাবো আমাদের এমডি মনিরুদ্দিন রনি স্যারের কাছে। স্যার, আপনি এবার বেসিক্যালি আপনি আপনার জায়গা থেকে আপনার কিছু এক্সপিরিয়েন্স আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন। এবং আমার আপনার কাছে প্রশ্ন যে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য কি কি রিসোর্স পাওয়া যায়, এবং বেসিক্যালি আমি যদি বলি ইউএসএ তো আসলে স্কলারশিপটা, কারণ সবাই আমাদের দেশ থেকে যারা ইউএসএ তে পড়তে স্বপ্ন দেখে তারা কিন্তু একটা বিগ অ্যামাউন্টের স্কলারশিপ চিন্তা করে আসলে আপনার পিছনে ছুটে। তো সেক্ষেত্রে তারা কিভাবে ওখানে গিয়ে একটা ভালো কোর্সেস, একটা ভালো ইউনিভার্সিটি এবং তারা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিভাবে চয়েস গুলো করবে বা ধাপে ধাপে তাদের কিভাবে আগালে বেটার হবে, এই ব্যাপারে যদি একটু বিস্তারিতভাবে একটা দিক নির্দেশনা দিন। থ্যাংক ইউ। আসলে স্টুডেন্টদের জন্য ইউএসএ তে অনেক রিসোর্স আছে। বিশেষ করে আমি যদি রিসোর্স গুলোকে অনেকভাবে ক্যাটাগরাইজ করি তাহলে হয়তো প্রথম দিকে থাকবে ফিনান্সিয়াল রিসোর্সেস, যেটা আমাদের জন্য মানে স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সবারই একটা মাথা ব্যথা থাকে যে আমি আসলে স্কলারশিপ ম্যানেজ করতে পারবো কিনা বা কোনো অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারবো কিনা। এটা আমাদের দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে যে স্টুডেন্ট ভিসার যে সিনারিও, সেখানে আসলে অ্যাসিস্ট্যান্টশিপ বা স্কলারশিপ যদি না থাকে তাহলে ভিসা অ্যাকসেপ্ট হওয়ার চান্স খুব কম থাকে। তো এই জন্য হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইউএসএ তে পড়তে আসে তাদের একটা মেইন টার্গেট থাকে যে কিভাবে স্কলারশিপ বা ফিনান্সিয়াল রিসোর্স গুলা আসলে এক্সপ্লোর করা যায় আর কি। তো এইখানে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতেই হায়ার স্টাডিজের ক্ষেত্রে, বিশেষ করে যেসব ইউনিভার্সিটি হায়ার স্টাডিজ অফার করে থাকে তাদের আসলে মানে ফান্ডিং থাকে। সেই ফান্ডিং তারা হচ্ছে প্রতি বছরই মানে একটা পদ্ধতিতে তারা অ্যালোকেট করে। যেমন কিছু ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, তারা অনেক ব্রাইট স্টুডেন্টদের জন্য ফেলোশিপ অফার করে থাকে। সো তাদের একটা বছরে যে অ্যাপ্লিকেশন পুল থাকে সেখান থেকে তারা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোকে বাছাই করে, তখন থেকে টপ যে মোস্ট ক্যান্ডিডেটগুলো থাকে তাদেরকে তারা সাধারণত ফেলোশিপ অফার করে। তো ফেলোশিপটা যেটা ওইটা হচ্ছে আপনার কোনো বাইন্ডিংস থাকে না স্টুডেন্ট, লাইক স্টুডেন্টকে কোনো মানে জব করতে হবে না বা কোনো ডিউটি পালন করতে হবে না, বাট দে শুড জাস্ট স্টাডি অ্যান্ড দ্য ভার্সিটি উইল সাপোর্ট দ্যাম। সো কোনো কোনো ক্ষেত্রে ফেলোশিপটা 1 বছরের জন্য থাকে, কোনো সময় 2 বছরের জন্য থাকে। তো ফেলোশিপটা হচ্ছে মানে স্কলারশিপ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক, যেটা ফুল ব্রাইট স্কলারশিপ বা ফেলোশিপ যেটা বলে থাকি আর কি। তারপরে অন্যান্য স্কলারশিপ ক্যাটাগরিতে আছে আপনার ধরেন গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ ভার্সিটিতে, তারপর আরো কিছু স্টুডেন্টকে তারা তাদের ফান্ড অনুযায়ী হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ অফার করে থাকে। যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপের হচ্ছে কিছু কাজের ক্যাটাগরি থাকে, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আর নর্মাল অন্য অ্যাসিস্ট্যান্টশিপের কাজের জন্য নিতে পারে আর কি। তো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে সাধারণত ডিপার্টমেন্ট ফান্ডিং থেকে তাদেরকে অ্যালোকেট করা হয়। সো স্টুডেন্টদের প্রাইমারি রেসপন্সিবিলিটি থাকে যে ওইখানে তাদেরকে কোনো একটা কোর্সে অ্যাসাইন করা হবে অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট। তারা হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টরকে বিভিন্নভাবে হেল্প করবে, লাইক অ্যাসাইনমেন্ট সেট আপ, তারপর হচ্ছে গ্রেডিং, তারপর অন্যান্য কাজ যারা যেরকম মানে কোর্স রেটের অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ সাধারণত হচ্ছে প্রফেসর তার নিজের ফান্ডিং এর থ্রুতে স্টুডেন্টকে নেয়, মানে সেখানে ফান্ডিং এর অ্যামাউন্ট আসবে টিচারের নিজস্ব ফান্ড থেকে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি হলো টিচারকে তার রিসার্চের কাজে হেল্প করবেন, যেমন লিটারেচার রিভিউ থেকে ডেটা কালেকশন, এবং টিচার কোন কাজ করতেছে। যেমন কিছু টিচার হয়তো ফান্ডিং এর জন্য কাজ করতেছে, যে তারা হচ্ছে আমেরিকা যে ফান্ডিং গুলো আছে সেখানে তারা প্রপোজাল সাবমিট করবে, সেই প্রপোজালের কাজ করতে পারে, সেখানে আপনি হয়তো টিচারকে হেল্প করতে পারেন। কিংবা যে টিচার আন্ডার যেতে যাচ্ছেন সে তার যদি অলরেডি ফান্ড ম্যানেজ থাকে তাহলে হয়তো সেই ফান্ডের কাজগুলো বা প্রজেক্টের কাজগুলোতে আপনাকে ইনভলভ হইতে হবে, সেগুলো হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ। এছাড়াও ডিপার্টমেন্টে অন্যান্য কিছু টুকটাক কাজ থাকে, ডিপার্টমেন্টের কিছু অন ক্যাম্পাস জব থাকে, সেগুলোর জন্য অ্যাসিস্ট্যান্টশিপ থাকতে পারে। তো এগুলা হচ্ছে নর্মালি আপনার অ্যাসিস্ট্যান্টশিপ ক্যাটাগরিতে পড়ে, এবং নর্মালি প্রত্যেক ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্টশিপের সাথে হচ্ছে আপনার স্টাইপেন্ড যুক্ত থাকে, মানে আপনার টিউশন ফি রিমিশন থাকে। তো এটা আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থাকে এই ক্যাটাগরিতে যেতে পারার। এবং এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার আপনার মোটামুটি প্রায় কনফার্ম ধরা যায় আর কি, আবার আনলেস আপনার অন্য কোনো দিকে কোনো সমস্যা না থাকে। এছাড়াও কিছু স্কলারশিপ থাকে ভার্সিটিতে, বিভিন্ন জায়গায় তাদের স্টুডেন্টদেরকে তারা
এডিশনাল কিছু স্কলারশিপ থাকে, তার সাধারণত ভার্সিটিতে বিভিন্ন অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন ধরনের ফান্ডিং থাকে, তাদের নামে বিভিন্ন স্কলারশিপ থাকে, ওরা হয়তো সেগুলো আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী ওরা হয়তো কিছু স্টুডেন্টকে তারা অ্যালোকেট করে থাকে সেসব ফান্ডিংগুলো। তো এগুলো হচ্ছে মোটামুটি ফাইন্যান্সিয়াল রিসোর্স আর কি। আবার আপনি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে থাকবেন তখনও দেখবেন যে ভার্সিটির অনেক ডিপার্টমেন্টে নর্মালি কিছু গ্রান্ট থাকে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা সেসব গ্রান্টগুলো বা অ্যাওয়ার্ডগুলো অ্যাপ্লাই করতে পারে। এসব গ্রান্টের মাধ্যমে রিসার্চ গ্রান্ট আছে, যেমন আপনি যদি আপনার রিসার্চে হয়তো আপনার কিছু ফান্ড লাগবে, কিছু কাজ আছে যেগুলো হয়তো এক্সটার্নাল গ্রান্ট ছাড়া হবে না, আপনি এগুলো ভার্সিটি থেকে সেগুলো অ্যাপ্লাই করলে অনেক সময় ভার্সিটি সেগুলো আপনাকে অ্যালোকেট করতে পারে। তারপর অনেক সময় কনফারেন্স ট্রাভেলিং এর জন্য হয়তো আপনার কিছু হেল্প লাগবে, এটা সাধারণত আপনার প্রফেসর যারা নিয়ে আপনি কাজ করেন নিউ ম্যাচ করে দিতে পারে, কিংবা আপনি ভার্সিটির কাছে অ্যাপ্লাই করলে ভার্সিটি এবং গ্র্যাজুয়েট স্কুল তাদের কিছু ফান্ডিং অ্যালোকেশন থাকে এই স্টুডেন্টদেরকে এই ধরনের কনফারেন্সে যাওয়ার হেল্প করার জন্য। তো এগুলো আপনি অ্যাভেল করতে পারেন সেখান থেকে। তো এগুলো হচ্ছে মোটামুটি ফান্ডিং। আর আমি একটা কথা এড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা নর্মালি পিএইচডি করতে আসে তাদের অপরচুনিটি গুলো বেশি থাকে ইন টার্মস অফ ফান্ডিং। কারণ হচ্ছে প্রফেসর যারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করে তারা চায় একটা স্টুডেন্টকে একটা লং পিরিয়ডের জন্য প্রজেক্টে ইনভলভ রাখতে। সো মাস্টার্স স্টুডেন্টরা সাধারণত 1 থেকে 2 বছর পরে তারা কোর্স লিভ করে, সো তাদেরকে আসলে বেশি সময় ধরে ইনভলভ রাখা যায় না। এই জন্য সাধারণত পিএইচডি স্টুডেন্টদের জন্য ফান্ডিং অপশন গুলো বেশি থাকে। আর বেশিরভাগ টপ ইউনিভার্সিটি বা টপ এবং মিডল রেঞ্জ ইউনিভার্সিটি গুলো সাধারণত যখন পিএইচডি স্টুডেন্ট অ্যাডমিশন দেয় তার মানে ধরে নেওয়া যায় যে তাদের ফান্ডিং অ্যাভেলেবল আছে, সেই জন্য আপনাকে তাকে অ্যাডমিশন দিচ্ছে এবং আপনাকে তারা সেই ফান্ডিং গুলো অফার করবে। এবং কিছু ইউনিভার্সিটিও আছে যারা আসলে উইদাউট ফান্ডিং ও পিএইচডি অ্যাডমিশন দেয়, তাদের এক্সপেকটেশন থাকে স্টুডেন্ট হচ্ছে সেলফ ফান্ডিং এ পড়বে। সো আপনি যখন কোন একটা ইউনিভার্সিটি টার্গেট করবেন টপ থেকে মিডল র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো, আপনি প্রিভিয়াস ইয়ারে তাদের কালচারটা দেখবেন যে তারা যে পিএইচডি স্টুডেন্টকে রিক্রুট করছে তাদেরকে অলরেডি কি তারা ফান্ডিং অফার করে কিনা। যদি করে থাকে তার মানে আপনি মোটামুটি সিকিউর যে আপনি পিএইচডি এডমিশন ম্যানেজ করতে পারলে আপনাকে ফান্ডিংটাও দেওয়া হবে। আর যদি স্টুডেন্ট মানে ভার্সিটি কালচার যদি এরকম থাকে যে না কিছু সেলফ ফান্ডেড স্টুডেন্টও থাকে, তাহলে আপনাকে তখন ডিপার্টমেন্টে রিচ আউট করতে হয়। বেশিরভাগ ডিপার্টমেন্ট যেটা করে যে আগে পিএইচডি এডমিশন দেওয়া হয়, তারপরে হচ্ছে ফান্ডিং অফার লেটার পরে আসে। এবং তখন গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে মেল করা হলে তারা আপনাকে এটা জানাবে যে আপনাদেরকে ফান্ডিং যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেস বাই ফেস অফার করা হচ্ছে। হয়তো টপ স্টুডেন্টদেরকে আগে বা তাদের যে টপ সিলেকশন তাদেরকে আগে অফার করে তাদেরকেও অ্যাকসেপ্ট করলে তখন সেটা এখানে অ্যালোকেট করা হয়, তারপর বাকি রিসোর্স অ্যাভেলেবিলিটির উপরে বেস করে আস্তে আস্তে ফান্ডিং অফার করা হয়। তো আপনি যদি পিএইচডি অ্যাডমিশন অলরেডি পেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ এটা একটা ফার্স্ট ধাপ আপনি পার করে ফেলছেন। তো আপনি হচ্ছে তখন গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে মেল করে জিজ্ঞেস করতে পারেন যে কোনো ফান্ডিং অ্যাভেলেবল আছে কিনা, কিংবা ওই ইউনিভার্সিটিতে অন্যান্য টিচার যারা আছে যাদের কোনো ফান্ডিং অ্যাভেলেবল আছে, তারা অলরেডি হয়তো স্টুডেন্ট খুঁজতেছে, তাদেরকে আপনি রিচ আউট করতে পারেন যে আপনার জন্য কোনো ফান্ডিং অপশন তারা রাখতে পারে কিনা। তো এইভাবে হচ্ছে ফান্ডিংটা খুঁজে দরকার। এটা হচ্ছে আপনার মোটামুটি ফিনান্সিয়াল রিসোর্স। তারপর একাডেমিক এবং রিসার্চ রিসোর্সও আছে, যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাদের অনেক ইনরিচড লাইব্রেরি থাকে, আর্কাইভ থাকে, আপনি সেখান থেকে আপনার রিসার্চ পারপোজে অনেক আর্টিকেল এক্সপ্লোর করতে পারবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে অনেক সময় যেসব রিসার্চ আর্টিকেলগুলো আমরা অ্যাক্সেস করতে পারি না, এগুলো ইজিলি ইউনিভার্সিটির লাইব্রেরি সিস্টেম অনেক ইংলিশ থাকে, ওদের থ্রুতে আপনি সেটাকে এক্সপ্লোর করতে পারবেন। যেমন ধরেন কোনো একটা আর্টিকেল আপনি দেখতেছেন যে আপনি মনে হচ্ছে এটা আপনার রিসার্চের জন্য রিলেভেন্ট, বাট আপনি গুগল স্কলারে ওটার কোনো পিডিএফ কপি বা এসটিএমএল কপি খুঁজে পাচ্ছেন না, আপনি তখন আপনার ইউনিভার্সিটির লাইব্রেরির থ্রুতে সেগুলোকে রিকোয়েস্ট করতে পারবেন এবং তারা হচ্ছে সেটা আপনাকে একটা কপি ম্যানেজ করে দিবে। যেটা মানে আমার কাছে মনে হচ্ছে এখানকার লাইব্রেরি সিস্টেমের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে আপনি যে কোনো আর্টিকেল আপনি অ্যাক্সেস পেতে পারেন। তারপরে ভার্সিটি থেকে সাধারণত অনেক ওয়ার্কশপ এবং সেমিনার থাকে, বিশেষ করে ডিপার্টমেন্টাল ওয়ার্কশপ সেমিনার থাকে, ওগুলো আপনার একাডেমিক এবং রিসার্চ দুই ক্ষেত্রেই সেগুলো আপনি অ্যাটেন্ড করেন, সেগুলো আপনার দুই ক্ষেত্রেই হেল্পফুল হতে পারে। তারপর হচ্ছে এখানে নেটওয়ার্কিং রিসোর্স থাকে, প্রফেশনাল সোসাইটি যেমন IEEE, আমাদের সায়েন্সের ক্ষেত্রে IEEE ASEAN, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি যেহেতু মাঝে মাঝে জার্নালিজম রিলেটেড কাজের সাথে যুক্ত, আমি জানি ওদের AGMC, তারপরে ISA এগুলো, ICA এগুলো অনেক বড় বড় প্রফেশনাল সোসাইটি, ওরা সাধারণত আপনার বিভিন্ন কনফারেন্স সিম্পোজিয়াম গুলা
অ্যারেঞ্জ করে থাকে, ওইখানে সাধারণত আপনি আপনার রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে পারবেন এবং এগুলা খুব টপ মোস্ট কনফারেন্স হিসেবেই কাউন্ট করা হয়। এবং সাথে সাথে ওই সোসাইটিগুলোর সাথে সংযুক্ত থাকলে তার আপনার একটা নেটওয়ার্কিংও ভালো সুযোগ হবে। ভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনও থাকে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হতে পারলে বা নেটওয়ার্কিং থাকলে সবচেয়ে বড় যেটা সুবিধা হয়, আপনি যখন নেশনাল মিডিলে থাকবেন তখন অনেক সময় ইন্টার্নশিপ করার সুযোগ হয়, কিংবা চাকরি আপনার জব শেষ হওয়ার পর আপনি চাকরি বাজারে যখন প্রবেশ করেন তখন চাকরি খোঁজার ক্ষেত্রে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেটওয়ার্কগুলো খুব হেল্পফুল। বিশেষ করে আমেরিকা জব মার্কেট হচ্ছে অনেকটা নেটওয়ার্কিং ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে আপনাকে যদি কেউ রিকমেন্ড করে তাহলে আপনার সেই জবে ইন্টারভিউ চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো আপনি যদি এদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আপনি যদি আপনার সিভি কে ওদের মাধ্যমে রিকমেন্ড করতে পারেন তাহলে আপনার আসলে জন্য খুব বড় অপরচুনিটি। সো এইসব প্রফেশনাল সোসাইটি কিংবা অ্যালামনি নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখতে পারলে বেশ ভালো আর কি। আর তারপরে এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভার্সিটি থেকে আসলে অনেক ধরনের সাপোর্ট থাকে, বিশেষ করে প্রত্যেক ইউনিভার্সিটি যারা হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট নেয় এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস থাকে। তো তারা হচ্ছে স্টুডেন্টদেরকে ভিসা থেকে শুরু করে সব ধরনের ওয়ার্ক অথরাইজেশন লাইক ওপিটি, সিপিটি এবং ভিসা কমপ্লায়েন্স এগুলো সবকিছু সাপোর্ট দেওয়ার জন্য ওদের ইন্টারন্যাশনাল স্কুল থাকে, ওদের কাউন্সিলর থাকে। আপনি কোনো ধরনের সমস্যা ফেস করলে তাদের সাথে আপনি রিচ আউট করতে পারবেন, তারা আপনার জন্য সাজেশন দিতে পারে। এবং ওই ইন্টারন্যাশনাল স্কুল থেকেও অনেক ধরনের কনফারেন্স, অনেক ধরনের ওয়ার্কশপ হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টার্গেট করে। সো ওইগুলোতে জয়েন করতে পারলে ভালো। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টই বছরের একটা সময় যে এটা ফেস করেন সেটা হচ্ছে ট্যাক্স। বাংলাদেশে আসলে ট্যাক্সটা নিয়ে আমাদের অতটা বেশি এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিশেষ করে যারা অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসেন তাদের জন্য আসলে ট্যাক্স সাবমিশনের মৌসুমটা একটু মাথা ব্যথার কারণ হয়ে থাকে। তো ইউনিভার্সিটি থেকে অনেক রিসোর্স থাকে, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্কুলে অনেক ওয়ার্কশপ আপনার থাকে যেখানে আপনি কিভাবে ট্যাক্স সাবমিট করবেন, আপনার ট্যাক্স সাবমিট, ট্যাক্স স্ট্যাটাস এগুলো নিয়ে অনেক দিক নির্দেশনা থাকে। তো আবার অনেক ইউনিভার্সিটির নিজস্ব সিস্টেম থাকে ট্যাক্স সাবমিট করার জন্য, সো আপনি এগুলো খোঁজ করে নিতে পারেন। আর বিশেষ করে যে ভাই যেটা বললেন বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি যদি থাকে এরা সাধারণত অনেক হেল্পফুল, আপনি তাদের কাছে রিচ আউট করে কিভাবে ট্যাক্সটা সাবমিট করতে আগে বলছে ওনারা কিভাবে ট্যাক্সটা সাবমিট করছে ওইখান থেকে আপনি ধারণা করতে পারেন আর কি। আর আরেকটু হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট বডির কথা ভাই অলরেডি বলছে। ওইখানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট বডিও থাকে, সাধারণত গ্র্যাজুয়েট স্টুডেন্টদের লিগাল রাইটস এবং মানে তাদের যে কমপ্লিকেশন গুলো থাকে ওগুলো নিয়ে সাধারণত তারা কাজ করে। সো আপনি যদি এখানে আসার পরে কোনো ধরনের সমস্যা ফেস করেন তো গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আপনাকে হেল্প করতে পারে। এবং প্রত্যেকটা ভার্সিটিতে লিগাল এইড টিম থাকে। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউ হ্যাভ অলসো সাম রাইটস লাইক আপনার ল্যান্ডলর্ডের সাথে কোনো ঝামেলা হতে পারে, রুমমেটের সাথে কোনো ঝামেলা হতে পারে। তো এইসব বিষয় অনেক সময় আইনি জটিলতা পর্যন্ত বাড়াইতে পারে। তো এই লিগাল এইড হচ্ছে ভার্সিটি লিগাল এইড বডি, ওরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে হবে। এই বিশেষ করে আমেরিকার রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো আসলে খুব মাঝে মাঝে অনেক পীড়াদায়ক, তো এখানে আপনাকে অনেক হেল্প করতে পারবে আর কি। সো এইগুলো হচ্ছে ওভারঅল রিসোর্স সম্পর্কে আমি একটা ব্রিফলি আইডিয়া দিলাম। সো ইন দ্য মানে সাবসিকুয়েন্ট ফেজ যদি আরো ডিটেলসে কোনো কোশ্চেন আসে আমি হয়তো সেগুলো অ্যাড্রেস করে ট্রাই করবো। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনার এক্সপ্লেনেশনটা অনেক ডিটেলস ছিল। আশা করি আমাদের স্টুডেন্টরা এখান থেকে একটা প্রপার গাইডলাইন পাবে যে আসলে স্কলারশিপের জন্য আসলে আমাদের, কারণ স্কলারশিপ তো বললেও আসলে এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, অনেক ডকুমেন্টেশন প্রিপেয়ার করতে হয়, অনেক রিসোর্স এবং অনেক রিসার্চ পেপার যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটু প্রায়োরিটি বেশি থাকে। সো সেক্ষেত্রে স্টুডেন্টরা আই থিঙ্ক আপনার কথা থেকে একটা ভালো আইডিয়া পাবে এবং ডেফিনেটলি রিসার্চ আর্টিকেল নিয়ে আমি একটু কথা অ্যাড করতে চাই যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে যখন কোনো একটা স্টুডেন্ট আসে তার রিসার্চ আর্টিকেল যে অনেক থাকবে সেটা আসলে মানে আমরা এক্সপেক্টও করি না, আমরা না আসলে কেউ এক্সপেক্ট করে না। কারণ ইউনিভার্সিটি লেভেলে যে স্ট্রাকচার সেখানে আসলে ব্যাচেলর লেভেলে খুব বেশি রিসার্চ করার অপশন থাকে না। সাধারণত থিসিসটাই হচ্ছে তাদের মেইন সেলিং পয়েন্ট। তো আমাদের রিসার্চ আর্টিকেল পাবলিশ থাকতে হবে এরকম আসলে খুব বেশি মানে বাধা ধরা নাই, থাকলে ভালো বেটার। মানে তখন হচ্ছে তার সিভি বা ওভারঅল অ্যাপ্লিকেশন প্যাকেজের ওয়েটটা বাড়বে যদি রিসার্চ পাবলিকেশন থাকে। আর যদি নাও থাকে তাও হচ্ছে যদি থিসিসটাকেই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় বা ইম্পর্টেন্সটা বোঝানো যায় সেটাও একটা প্লাস পয়েন্ট।
নর্মালি এখানকার ইউনিভার্সিটিতে যখন হায়ার করা হয় স্টুডেন্টদেরকে, তখন ধরে নেওয়া হয় যে স্টুডেন্টদের আসলে রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, তাদেরকে শুরু থেকে বিল্ড আপ করতে হবে। যেটা এই জন্য হচ্ছে এখানকার পিএইচডি লেন্থটা 5 বছর, কারণ প্রথম 2 বছর হচ্ছে স্টুডেন্টদেরকে তারা হচ্ছে কোর্স ওয়ার্ক এবং রিসার্চের ইন্টারাকশনের মাধ্যমে তাদেরকে তাদের বেসমেন্টটা গড়ে তোলা হয়, এবং লাস্টের 3 বছর হচ্ছে এক্সট্রিমলি রিসার্চ ফোকাস থাকে। ইউরোপ কিংবা জাপান অন্যান্য কান্ট্রিতে যেখানে পিএইচডিটা 3 বছর, কারণ ওখানে এক্সপেকটেশন থাকে আপনি এমএস করে আসতেছেন, মানে আপনার কোর্স ওয়ার্ক ডান অলরেডি, আপনি শুরু থেকে এই রিসার্চ ইনভলভ হতে পারবেন। ইউএসএ এর প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, ওইখানে হচ্ছে প্রথম 2 বছর হচ্ছে আপনাকে তারা বিল্ড আপ করার জন্য বা বিল্ড আপ ফেজ হিসেবে দেখে, এবং লাস্টের 3 বছর হচ্ছে আপনার রিসার্চ ফেজ হিসেবে দেখে। থ্যাংক ইউ স্যার। আমি আসলে আমার কিছু এক্সপিরিয়েন্সে দেখেছি যে আমাদের এখন অনেক স্টুডেন্টরা বাংলাদেশে তাদের টুকটাক রিসার্চ পেপার দেখা যায়, হ্যাঁ, সো তারা এখন মোটামুটি ইন্টারনেটের যুগ, তো তারা নিজেরও স্টাডি করে এই ব্যাপারে তাদের নিজেদেরও কিছু সক্রিয়তা দেখায়। তো স্যার আরেকটা লাস্ট কোশ্চেন, যেটা আমাদের স্টুডেন্টদের সব থেকে একটা বড় কনফিউশন কাজ করে, যে ইউএসএ তে গিয়ে একটা প্রপার সাবজেক্ট, ওরা আসলে সাবজেক্ট সিলেকশন অনেক বড় একটা কনফিউশনে থাকে, এবং সে সাবজেক্ট সিলেক্ট করে সে সাবজেক্ট ওরিয়েন্টেড জব কিভাবে করে ওখানে সেটেল হওয়া যায়, বা কোথায় গেলে আসলে সাবজেক্ট ওরিয়েন্টেড জবগুলো আমি ইজিলি গ্র্যাব করতে পারবো, এই ব্যাপারে যদি স্যার আপনি একটা আপনার এক্সপিরিয়েন্স যদি একটু বলতেন, বা কিভাবে এটা স্টুডেন্টদের এই কনফিউশন বা ভয়টা যেটা কাজ করে সেটাকে আসলে মিনিমাইজ করা যায়। সো আপনি যখন হায়ার স্টাডি করার চিন্তা করবেন, তখন আপনি অলরেডি আপনি একটা আপনার একটা প্রায়োরিটি থাকে যে আপনি কোন সাবজেক্টে স্টাডি করতে চান। যেমন মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা থাকে যে আন্ডার গ্রেডে তারা যে বিষয়ে রিসার্চটা করছে সেটা হয়তো কন্টিনিউ করতে চায়, কারণ যেটা আমি বললাম যে এখানকার অনেক স্টুডেন্ট হচ্ছে আন্ডার গ্রেডে যে রিসার্চটা করে সেটা সাধারণত থিসিস বেসড, এবং তারা যদি প্রথম পাবলিকেশন করে থাকে সেই থিসিস থেকে হয়তো সেই পাবলিকেশনগুলো আসে। সো আমরা যখন এসওপি লিখি তখন আসলে সাধারণত আমাদের সেই রিসার্চ টপিকগুলা বা ওই আমাদের থিসিস যে আমরা করছি সেটাকে আমরা হাইলাইট করতে চাই। খুব মানে কম সংখ্যক সময় আমরা দেখি যে হয়তো আমরা একটু ডিফারেন্ট রিসার্চ টপিক নিয়ে এসওপিতে লিখি যে আমি হয়তো আমরা অলরেডি আন্ডারগ্রেডে আমি এই টপিকগুলো নিয়ে কাজ করছি, কিন্তু আমার এখন রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে এই ফিল্ডে, আমি এখানে মুভ করতে এইখানে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি। তো সাধারণত স্টুডেন্টদের অনেক সময় এটা ডিটারমাইন্ড থাকে। কিছু সাবজেক্ট ওয়াইজ ফান্ড ভ্যারি করে, যেমন সোশ্যাল সায়েন্সে ভাই বলতেছে সোশ্যাল সায়েন্সের ফান্ডিংটা একটু কম থাকে, কারণ ওইখানে রিসার্চের টাইপ এবং রিসার্চের ধরনটা একটু ডিফারেন্ট। লাইফ সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং সায়েন্স এগুলো হচ্ছে র্যাপিডলি ইভলভিং একটা সেক্টর, তো এগুলোতে আসলে মোটামুটি ফান্ডিং এর পরিমাণ একটু বেশি থাকে, তো এই জন্য এখানে স্টুডেন্টদের জন্য স্কলারশিপ পাওয়া সহজ। বাট সোশ্যাল সায়েন্স যে একেবারে ইম্পসিবল সেটা আমি বলবো না, সেখানেও অপশন আছে। তো এইখানে আপনি যখন সাবজেক্ট চুজ করবেন সেটা অবভিয়াসলি আপনি যদি যে সাবজেক্টটা চুজ করবেন সেখানে এসে আপনাকে কোর্স ওয়ার্ক করতে হবে। সো আপনার যদি সেইখানে যদি বেসিক না থাকে আপনি তাহলে সেই কোর্স ওয়ার্ক করে আপনি সুবিধা করতে পারবেন না। যেমন খুব ইজিলি যদি একটা বলি, যে কোনো একটা স্টুডেন্ট সে হয়তো কেমিস্ট্রিতে তার ব্যাচেলর কমপ্লিট করেছে, এখন সে যদি এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়তে চায় তার জন্য সেটা একটু ডিফিকাল্ট, আনলেস আপনার বিএসসি লেভেলে যদি আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড যদি আপনার কোনো কোর্স করা না থাকে। তো এই ক্ষেত্রে আপনি মানে ড্রামাটিক চেঞ্জ আপনি হয়তো করবেন না, কিন্তু কেউ যদি কেমিস্ট্রি পড়ে সে বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করতে চায় সেটা তার জন্য একটু তার জন্য ইম্পসিবল না, কিন্তু মানে একটু ডিফিকাল্ট হতে পারে, এখানেও হতে পারে। যেমন বায়োকেমিস্ট্রি হয়তো বায়োলজি সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। সো এই জন্য হচ্ছে আপনাকে এখানে এসে ফার্স্টে এই রিলেটেড কোর্স করতে হবে। আমার কাছে অনেক সময় স্টুডেন্টদের কাছে যেটা স্ট্রাগলিং পয়েন্ট মনে হয় যে আন্ডার গ্রেডে তারা হচ্ছে যে টাইপের পড়াশোনা করে আসছে, এমএসসি লেভেল বা পিএইচডি লেভেলে সেই কোর্সের পড়াশোনার ধরনটা একটু অন্যরকম, সেজন্য কোপ করতে গিয়ে সেটা খুব তারা অনেক সমস্যা ফেস করে। তো সাবজেক্টটা আসলে ওইভাবে চুজ করা উচিত যেখানে আপনার যখন কোর্স ক্যাটালগ প্রত্যেকটা ভার্সিটিতে সাবজেক্টের কোর্স ক্যাটালগ থাকে, এখানে দেখানো হয় যে কি কি কোর্স অ্যাভেলেবল আছে। বিশেষ করে প্রত্যেকটা কোর্সেরই ম্যান্ডেটরি কিছু কোর্স থাকে যে আপনাকে অবশ্যই দিতে হবে, আর কিছু হচ্ছে সাবজেক্টিভ কোর্স থাকে যেখানে আপনি এখান থেকে চুজ করতে হবে। সো আপনি যখন কোথাও একটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন কোন একটা ডিপার্টমেন্টে, সেখানে কোর্স ক্যাটালগটা ওইটা আপনি এক্সপ্লোর করাটা জরুরি, কারণ কোর্স ক্যাটালগটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনাকে এই টপিকগুলো অবশ্যই ক্লাস করতে হবে এবং কিছু সিলেক্টিভ কোর্সগুলো আপনি নিতে পারবেন। যদি মনে হয় যে ম্যান্ডেটরি কোর্সগুলো আপনি করার মতো আপনার এনাফ আন্ডারগ্রেডের নলেজ আছে, তাহলে আপনি সেটাতে অ্যাপ্লাই করার
আপনি করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে না, আপনাকে এখানে শুরু থেকে শুরু করতে হবে এবং আপনার মধ্যে যদি সেই কনফিডেন্সটা না থাকে যে আমি শুরু থেকে হয়তো এটা শুরু করতে পারবো না, তাহলে সেখানে অ্যাপ্লাই না করাটাই বেটার। কারণ আপনি হয়তো স্কলারশিপ নিয়ে আসতে পারবেন, কিন্তু তারপর সেই স্কলারশিপটা মেনটেন করা কিংবা হচ্ছে আপনাকে সেই কোর্স গুলো পাস করা, সেটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো এই জন্য আর কি আপনি যখন চুজ করবেন কোনো সাবজেক্ট কোনো ইউনিভার্সিটিতে, তো সেখানে আপনার কোর্স গুলো এক্সপ্লোর করা জরুরি। এবং যে প্রফেসররা রিসার্চ করতে যাবেন তার অলরেডি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে তার রিসেন্ট ওয়ার্ক সম্পর্কে একদম সব ধরনের ডিটেলস থাকে। আপনি তার রিসেন্ট আর্টিকেলগুলোও পড়তে পারেন। আপনি যখন রিসেন্ট আর্টিকেলগুলো পড়বে, তার রিসার্চের ক্রাইটেরিয়া বা রিসার্চের ধরন আপনি সবাই আইডিয়া নিতে পারবেন, এবং আপনি সেটা রিসার্চ করতে পারবেন কিনা, আপনার সেই স্কিল সেট আছে কিনা সেটা আপনি ম্যাচ করে দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে স্কিল সেটটা আপনি নাই, কিন্তু আপনি হয়তো ট্রাই করলে পারবেন 1-2 মাস, তাহলে আপনি সেটা সাহস করতে পারবেন। কারণ সবাই আসলে কেউই বাংলাদেশ থেকে ফুল স্কিল সেট নিয়ে আসে না, এটা এক্সপেকটেশন থাকে না যে একটা স্টুডেন্ট সব ধরনের স্কিল সেট নিয়ে আসবে। বাট আপনি কোনটা আপনার রিজনেবল টাইমের মধ্যে অ্যাচিভেবল আর কোনটা একদমই অ্যাচিভেবল না, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনাকে এটা বুঝে আসতে হবে যে আপনি এটা আসলে অ্যাচিভ করতে পারবেন কিনা। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা, আপনি যে প্রফেসরের কাছে আসবেন, সেই প্রফেসরের আগের স্টুডেন্টদের কাছ থেকেও সেই প্রফেসর সম্বন্ধে যদি কোনো ধারণা নিতে পারেন যে ওনার কাজের এক্সপেকটেশন কিরকম থাকে স্টুডেন্টদের কাছ থেকে, কি পরিমাণ স্টুডেন্টকে টাইম দিতে আগ্রহী, এই ধরনের বিষয়গুলো যদি আপনি আগে থেকে একটা ধারণা নিতে পারেন, তাহলে আপনার জন্য সেখানে ডিসাইড করাটা ইজি হবে। থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দর করে বলছেন। আসলে বেসিক্যালি আমাদের কাউন্সেলিং এক্সপিরিয়েন্স থেকে একটু বলি, আমাদের স্টুডেন্টরা এখন যেগুলো হয় ম্যাক্সিমাম দেখি মেট্রিকে সায়েন্স পড়ছে, ইন্টারে কমার্স পড়ছে, হ্যাঁ এখন কই কি পড়বো ভাইয়া, এটা এই টাইপের আর কি কনফিউশন নিয়ে আর কি তারা ঘোরাঘুরি করে। এবং তাদেরকে তখন আমাদেরকে একটা প্রপার সাবজেক্টে সেট করতে হলে তাদের ইচ্ছা প্যাশনের ব্যাপারের সাথে অনেক কাউন্সেলিং করে এগুলো আমাদের আসলে বের করতে হয়, এবং এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। তো আশা করি স্যার এই ইনফরমেশন গুলো খুব হেল্প করবে। এবং আমি এবার একটু যদি আমাদের ব্যাক করি আমাদের মাহবুব ভূঁইয়া স্যারের কাছে। স্যার আপনার কাছে এবার লাস্ট আমার কোশ্চেন, যে আপনি যদি একটু বলতেন স্টুডেন্টরা ওখানে পড়াশোনা করার পর, পড়াশোনা যখন শেষ করে তারা একটা সময় পর সবারই ড্রিম থাকে যে আমি ইউএসএ তে সেটেল হব, তো সেই ক্ষেত্রে ইউএসএ তে সেটেল হওয়ার ক্ষেত্রে পড়াশোনার পরের প্রসেসগুলো কেমন? বর্তমান সবাই আসলে এখন আমরা যেটা দেখেছি স্যার যে এখন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় রুলস চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এই ইমিগ্রেশন রুল থেকে শুরু করে অনেক রুলস চেঞ্জ হচ্ছে, সো স্টুডেন্টরাও অনেক নার্ভাস থাকে যে আমি এখন গিয়ে পরবর্তীতে কিভাবে সেটেল হবো। যদি একটু আপনি আপনার অভিজ্ঞতা এবং এখন যে স্টুডেন্টরা গিয়ে কিভাবে আসলে তাদের সেটেলমেন্টের জন্য প্রসেস করে আগাচ্ছে, এটা যদি একটু আপনি একটু বলতেন আমাদের স্টুডেন্টদেরকে। এটা মোটামুটি সব বেশিরভাগ স্টুডেন্টেরই একটা ইয়া থাকে, উদ্দেশ্য থাকে যে আসার পরে এখানে ইউএস জব মার্কেটেই এন্টার করা বা এখানে কাজ করবে, সেটেল হবে, এরকম একটা অপশন থাকে। তো ওই ইয়েটা ইউএস যেহেতু একটা কান্ট্রিটা হচ্ছে আপনার, আমরা এটা বলি মোজাইক কান্ট্রি, যে মোজাইকের পাথরের মতো হাজার রকমের মানুষ, ডাইভার্স কমিউনিটি এখানে থাকে, এখানে জব মার্কেট অনেক বড়। তো এটা অনেক মানুষকে আর অ্যাকোমোডেট করতে পারে, এটা ঠিক। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখন যেহেতু যেসব পলিসিগুলো চেঞ্জ হচ্ছে, ইমিগ্রেশন পলিসি বা আমেরিকান এমপ্লয়ীদেরকে অনেক বেশি রিক্রুট করা, এক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটু বিষয়গুলো ডিফিকাল্ট হয়ে গেছে। তবে এক্ষেত্রে একটা বড় ইয়ে হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে সায়েন্স বা স্টেম, যেটাকে আমরা বলি স্টেম এবং নন স্টেম। তো ভাইরা যেটাতে আছেন স্টেম ফিল্ডটা এদিক থেকে বেশ এগিয়ে আছে, কারণ হচ্ছে ইউএস এর যে স্টুডেন্টরা এই ক্ষেত্রে এরা স্টেমে একটু পিছিয়ে আছে। যদি আপনি ওভারঅল আপনি রেটটা ধরেন তাহলে দেখবেন যে ইউএস এর স্টুডেন্টরা স্টেম ফিল্ডে খুব কম আসতে চায়। তো যার কারণে ওই জায়গাটায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই মেইনলি এই জায়গাটা দখল করে আছে, এই জন্য এরা একটা বাড়তি সুবিধাও পায়। আর এখানে একটা ডিগ্রি কমপ্লিট করার পরে 1 বছর একটা ওপিটি পাওয়া যায়, স্টেমের ক্ষেত্রে এটা এক্সটেন্ড করা যায়। তো যার কারণে স্টেমের এই সুযোগটা একটু বেশি, স্টেম ফিল্ডে যারা আছে সায়েন্স টেকনোলজি বা ওই এরিয়াতে যারা আছেন তাদের জন্য এই সুযোগটা একটু বেশি। তারা এই বাড়তি সময়টা তারা এখানে জব এক্সপ্লোর করতে পারে, জব করতে পারে। আর এই ওপিটি থাকা অবস্থায়, যেটাকে আমরা বলি ওপিটি, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, ওপিটি হচ্ছে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে। আর গ্রাজুয়েশন থাকা অবস্থায় আমি যেটা করি এখন সিপিটিতে আছে। সিপিটি হচ্ছে ওরকমই যে আমি আমার সাবজেক্ট রিলেটেড কোনো জবে আমি যেতে পারি, সেখানে গিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্স
ডেভেলপ করার জন্য, আমার নলেজকে আরো এনহ্যান্স করার জন্য আমি এই রিলেটেড কোনো জব করতে পারি। তো এই দুটা হচ্ছে পদ্ধতি এখানে নিজের এক্সপিরিয়েন্সকে ডেভেলপ করার জন্য, যেটা পরবর্তীতে আপনার জবে হেল্প করবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো এখন জব করার ক্ষেত্রে স্টেমের ক্ষেত্রে যেটা আছে, যে সেটা আপনার যেখানে যদি কেউ পিএইচডি স্টুডেন্ট হয়, তাহলে পিএইচডি যে কোয়ালিফাইং এক্সাম হয় বা কম্প্রিহেন্সিভ এক্সাম আমরা আমাদের এরিয়াতে, এগুলো পাস করার পরে তারা পিএইচডি ক্যান্ডিডেট হতে পারে এবং তখন তারা এই জবগুলো এক্সপ্লোর করতে পারে। তো জব মার্কেটটা এক্সপ্লোর করার জন্য এখানে বিভিন্ন রকমের আপনার ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, ইনডিড, তারপরে হ্যান্ডশেক, এর বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে। ইভেন ইউনিভার্সিটি এরও একটা জব ইয়ে থাকে, একটা ডিপার্টমেন্ট থাকে যারা এই অ্যালামনাই বা যারা গ্রাজুয়েট, রিসেন্ট গ্রাজুয়েট, তাদেরকে প্লেসমেন্ট করার জন্য ওরা আপনাকে হেল্প করবে। এখন হেল্প করার ক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটির প্ল্যাটফর্ম বলেন বা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি সার্চ করেন, সেখানে আপনার এরিয়ার জব আপনি খুঁজবেন, সেখানে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে ওরা যদি আপনার ইন্টারভিউ প্রসেস আপনাকে হায়ার করে ডাকে, তাহলে আপনি ইন্টারভিউ দিবেন, বেশ কয়েকটা স্টেপ যাবে, দিয়ে পরে আপনাকে ফাইনালি হায়ার করবে। তো এটা হায়ার করলে এই যে আপনাকে জব বা এমপ্লয়ার আপনাকে হায়ার করলো, এখানে আবার প্রসেস দুটো। একটা হচ্ছে কিছু কিছু এমপ্লয়ার ওরা আপনার জন্য স্পন্সর করবে। হ্যাঁ, এটা ওরা যদি স্পন্সর করে, সেক্ষেত্রে আপনি ওইদিকে আপনার পার্মানেন্ট রেসিডেন্সির দিকে যেতে পারেন। সেক্ষেত্রে এটা EB1, EB2, EB3 ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি না হয়, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পার্সোনালি ওটা করা যায়, এটা NIW বলে, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। তো সেক্ষেত্রে আপনি ইউএস গভর্নমেন্টকে আপনি কনভিন্স করতে হবে যে আমাকে রাখলে তোমার ইউএস ইয়েতে আমার এইভাবে তোমার হেল্প হবে, আমি এতটা কন্ট্রিবিউট করতে চাই আমি এরিয়াতে। সেক্ষেত্রে তাদের একটা আর্টিকেল, যদি ম্যান্ডেটরি না, কিন্তু আপনি তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে আপনি সার্ভ করবেন, কন্ট্রিবিউট করবেন, এটাকে আপনি প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য কেউ আর্টিকেল দিয়ে প্রুফ করে, কেউ হয়তো তার অন্যান্য প্রফেশনাল কর্মকাণ্ড, ভলান্টারি ওয়ার্কস, বিভিন্ন ভাবে তারা এটাকে প্রুফ করার ট্রাই করে। তো NIW একটা কুইক এবং আমি বলবো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রসেসেস, যে আপনি খুব দ্রুত এখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি আপনি পেতে পারেন। তো এগুলো হচ্ছে একটা পদ্ধতি। আর এর বাইরেও আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো স্টুডেন্টের জন্য আমার মনে হয় খুব একটা ফিজিবল না। স্টুডেন্টদের জন্য মেইনলি এইগুলো হচ্ছে EB1, 2, 3, এগুলোই হচ্ছে মোটামুটি ফিজিবল। ইদার আপনার এমপ্লয়ার স্পন্সর হবেন, অথবা আপনি নিজের মতো করে NIW তে অ্যাপ্লাই করবেন। এগুলো তো করে আপনি মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্সি আপনি পেতে পারেন। আর জবের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে ওই যে এরিয়ার কথা বললেন, ইন্টারেস্টেড এরিয়া, আমার মনে হয় এখানে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে স্টুডেন্টরা আমরা বাংলাদেশে থাকতে আমরা কতগুলো বিষয়কে, কোনো সাবজেক্টকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, যেটা এখানে আসার পরে হয়তো এই আমেরিকান পার্সপেক্টিভে এটা হয়তো এতটা গুরুত্বপূর্ণ না। এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আমেরিকাতে জব মার্কেটটা কেমন, বা কোন এরিয়াতে জব মার্কেটটা এখানে ভালো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি বাংলাদেশে সোশিওলজিতে ছিলাম। তো সোশিওলজিতে জব মার্কেট আমাদের অনেক বড় ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির, ওখানে আমার বেসটা ফাউন্ডেশনটা ওখানে তৈরি করেছে। কিন্তু এখানে পিওর সোশিওলজি যেটা সেটা কিন্তু এখানে জব মার্কেটটা খুব, এখানে বেশ ক্রাইসিস। এখানে আপনি খুব স্পেশালাইজড ফিল্ডে আপনাকে যেতে হবে। এখানে আসার পরে আমি ওয়াই ইউনিভার্সিটিতে যখন সোশিওলজিতে মাস্টার্স করলাম, তখন আমাকে গ্রেড ডিরেক্টর বলল ইউএসসি তে হচ্ছে ক্রিমিনোলজি হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে বেশ একটা হটকেক বলা যায়, এখানে জব মার্কেটটা অনেক বড়। তো যার কারণে ওখানে আমি ওদের ওখানে আমি আবার ক্যাপস্টোন কোর্স নিলাম ওখানে, তারপরে আমি ওই রিলেটেড কোর্স নিয়েছি, তারপরে এখানে ইউএমএ আমি মেইনলি ক্রিমিনাল জাস্টিসে এসেছি। তো স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করবে ইউএসএ তে, আমার মনে হয় এই জায়গাগুলো তারা একটু এক্সপ্লোর করা উচিত, যে ইউএস এর জব মার্কেটটা কেমন, কোথায় করে। যেমন বাংলাদেশে যদি কেউ ইংলিশ লিটারেচার পড়ে, বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমাদের ক্ষয় ইউনিটে ইংলিশ হচ্ছে নাম্বার 1, ইংলিশ লিটারেচার নাম্বার 1, কিন্তু ইউএসএ দেখা গেছে যে সেইভাবে এটার ইয়েটা নাই। সেভাবে আমি ছোট করছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কি যে ইউএস এর জব মার্কেটের ক্ষেত্রে আর বাংলাদেশের আমাদের এক্সপেকটেশন দুটো একটু ডিফারেন্ট। তো এগুলো সিলেক্ট করার সময় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আর ইউএসএ তে একটা লেবার রিপোর্ট আছে, ইউএস যে সম্ভবত এটার নাম হচ্ছে ইউএস লেবার ইনক বা এরকম কিছু একটা, ওরা বলে দিবে যে এই জব মার্কেটটা ওপেনিংস হওয়ার পসিবল, কোন সাবজেক্টে জব ওপেনিংস কত পরিমাণ হতে পারে। হ্যাঁ, রিসেন্ট ইয়ারে যেমন আমরা আমাদের এরিয়াতে আমরা দেখি যে নেক্সট ফিউ ইয়ার্স এ 2028 সাল থেকে 30 সাল পর্যন্ত একটা প্রজেক্টেড আছে যে এই এরিয়াতে এত পরিমাণ জব ওপেনিংস হবে। যেমন সোশিওলজিতে 7% জব ওপেনিং হবে, তারপরে ক্রিমিনোলজিতে ধরেন 14% জব ওপেনিংস হবে। ওরকম এই বিষয়গুলো তারা যদি একটু স্টাডি করে, তাহলে পরে তারা সহজে বুঝতে পারবে যে জব মার্কেটের ক্ষেত্রে আসলে কোনটা বেশি
যদি তারা চায় জবটাই যদি তাদের টার্গেট হয় বা প্লেসমেন্ট টার্গেট হয়, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আর প্যাশন একটা বড় ইস্যু এটা অবশ্যই, যে আপনি কোনো বিষয়ে যদি আপনি ইন্টারেস্ট ফিল না করেন, শুধুমাত্র জব পাওয়ার জন্য আপনি যদি পড়তে চান, তাহলে দেখবেন আপনি কি হারিয়ে ফেলছেন, আপনি দেখবেন যে বিষয়টাকে আপনি ঠিক নিতে পারছেন না। তো এই জন্য আমার মনে হয় দুটোর একটা কাইন্ড অফ আপনার একটা ইয়া থাকা উচিত, ম্যাচিং থাকা উচিত, যে একই সাথে এটার একটা আপনার ভালো একটা জব মার্কেট আছে, অপারেন্স ভালো, সেই সাথে আমার ইন্টারেস্ট এই এরিয়াতে আছে। এক্ষেত্রে আপনি শর্টলিস্ট করবেন 2-3টা এরিয়াতে। ভাই যেমন বললো যে কেমিস্ট্রি হলে আপনি হুট করে একেবারে কম্পিউটার সায়েন্স যাওয়া উচিত হবে না, যে কম্পিউটার সায়েন্সে গেলেই আমার প্রচুর জব হবে। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র জব পাওয়ার জন্য হলে আপনি আপনার প্যাশনটাকে আপনি এখানে স্যাক্রিফাইস করছেন, এবং সেক্ষেত্রে আপনার এখানে এসে কোর্স ওয়ার্ক করার ক্ষেত্রে, আপনার রিসার্চ করার ক্ষেত্রে প্রচন্ড স্ট্রাগল করতে হবে আপনাকে। অনেকে ওভারকাম করে, আমি যেমন আমার সাথে একজন আছেন পিএইচডি করতেছে, সে হচ্ছে ইয়ে করেছে, সে বায়োলজিতে সে আন্ডারগ্রেড করেছে, কিন্তু সে এখন ক্রিমিনাল জাস্টিসে সে পিএইচডি করতেছে। এরকম আছে, কিন্তু আপনার বিষয়টা কাছাকাছি থাকলে পরে আপনার জন্য এটা ধরতে সুবিধা হবে, আপনি একেবারে খেই হারিয়ে ফেলবেন না, আপনি অ্যাটলিস্ট ট্রেনে লাইনে থাকবেন, এই আর কি। এই জন্য আমার কাছে মনে হয় যে আপনার জব মার্কেট, নিজের প্যাশন, তারপরে আপনার এই মার্কেটে কিরকম পরিমাণ ওপেনিংস আছে, সবগুলোর একটা কম্বিনেশন হচ্ছে আপনি সাবজেক্ট সিলেকশন করার ক্ষেত্রে এগুলো দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার বেসিক্যালি আপনাদের দুজনকে আমি আজকে আসলে আমি এবং আমাদের যে স্টুডেন্টরা তারা অনেক হ্যাপি, এবং তারা পরবর্তীতে যখন আমাদের এই ভিডিওগুলো আবার দেখবে তখন তারাও তাদের ইনফরমেশন করতে পারবে। তো আমি আসলে আপনাকে অসংখ্য বলছি, অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এত ব্যস্ততার মধ্যে, কারণ ইউএস লাইফ খুবই ব্যস্ত লাইফ, এবং এখানে সবাই অনেক থাকতে হয়। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে, তো আমি আপনাদের দুজনকে একজন একজন করে একটু শুনতে চাইবো। আপনারা লাস্ট আপনাদের আমাদের বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে আপনাদের একটা মেসেজ থাকবে, যদি আমাদের মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে যদি বলি, আপনি যদি কাইন্ডলি আমাদের স্টুডেন্টের জন্য লাস্ট আপনার মেসেজ দিতেন। ধন্যবাদ আপনাকে। মেসেজ এটা হচ্ছে স্টুডেন্ট সবারই থেকে হয়তো কোনো বেসিক লেভেলের শুরু থেকে হয়তো সবার কোনো কনফ্লিক্ট টাইম থাকে না, ওভার দ্য টাইম তাদের একটা পেশন ডেভেলপ করে। সো আপনার কোনো স্টুডেন্ট যদি এরকম একটা পেশন ডেভেলপ করে যে সে বাইরে হায়ার স্টাডি করতে আসবে, তখন অ্যাকর্ডিংলি সেটা নিয়ে প্রিপারেশন নেওয়া। সো সেই প্রিপারেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে রিসার্চ করা। মানে আমেরিকায় আমি আসতে চাইলে আমাকে কি কি স্টেপ পাড়ি দিতে হবে সেগুলো নিয়ে প্রচুর মানে রিসার্চ করা, এক্সপ্লোর করা। সেই রিসার্চ এবং এক্সপ্লোরকে আলোকে তারপর হচ্ছে একটা গাইডলাইন তৈরি করা, এবং সেই রিসার্চ করতে গেলে আসলে রিচ আউট করতে হবে লোকজনের কাছে। সেখানে শাই ফিল করলে হবে না, ইউ হ্যাভ টু গো আউট। সো প্লিজ রিচ আউট টু ইউর নিয়ারেস্ট পিপল অ্যান্ড ট্রাই টু গেট সামথিং ফ্রম দেম। সো যত বেশি মানুষের কাছে আপনি রিচ আউট করবেন, তত বেশি মানুষের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারবেন, মানে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো এক্সপিরিয়েন্সগুলো নিলে যেটা হবে, আপনার জন্য গাইডলাইন তৈরি করাটা ইজিয়ার হবে, কারণ এক একজন মানুষের স্ট্রাগল, এক একজন মানুষের পাথ এক এক রকম। সো আপনি যখন বেশি মানুষের সাথে মিশবেন, তখন প্রত্যেকের এক্সপিরিয়েন্স নিলে আপনি হচ্ছে আপনার কি কি সামনে স্ট্রাগল বা কি কি অপরচুনিটি আছে সবকিছু নিয়ে আপনি আইডিয়া থাকলে আপনার সেই গাইডলাইনটা তৈরি করাটা ইজিয়ার হবে। সো আপনি যখন একটা গাইডলাইন তৈরি হয়ে যাবে, তো স্টেপ বাই স্টেপ সেটা করবেন। হায়ার স্টাডিজ জানি এটা হার্ড, এবং সেই ক্ষেত্রে আশেপাশে মানুষের সাপোর্ট থাকাটা জরুরি। সো আপনি যখন হায়ার স্টাডিজ এর জন্য একটা প্ল্যান করবেন, আপনি ফ্যামিলির সাথেও ডিসকাস করবেন, সেটা একটা খুব বড় একটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট স্টেপ ইন ইউর লাইফ। ইউ শুড ডিসকাস উইথ ইউর ফ্যামিলি, তাহলে আপনার ফ্যামিলি আপনি মানে বুঝবে যে আপনার লাইফের প্ল্যানটা কি, তারা আপনাকে সেই অনুযায়ী সাপোর্ট দিতে পারবে, যেটা খুব জরুরি ফ্যামিলি সাপোর্ট। সো এবং যখন আপনি এই গাইডলাইন অনুযায়ী একটা স্টেপ পার হবেন, তখন আপনি ইউ ক্যান টেক প্রাইড ইন ইউর সেলফ, এবং সেটা আপনাকে আরো কনফিডেন্স সহকারে পরবর্তী স্টেপ পার্সু করতে সাহায্য করবে। যদি আপনার হায়ার স্টাডি করার টার্গেট থাকে, তাহলে আপনার স্টাডি শেষ করার, বা আপনি যদি ইমিডিয়েটলি জবে না ঢুকেন, তাহলে খুব দ্রুত সেটা পার্সু করাটা বেটার হবে, কারণ স্টাডি গ্যাপ থাকলে আবার অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেই জন্য আপনি যখন ভার্সিটি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থাকবেন, তখনই এইরকম একটা প্ল্যান করে ফেলা উচিত যে আপনি আসলে কি করতে চান। হায়ার স্টাডি পার্সু করতে চাইলে, হায়ার স্টাডি যদি জব মার্কেটে ঢুকতে চান, বাংলাদেশের জব মার্কেট
হ্যাঁ সেই যদি পার্সু করতে চান তাহলে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করবেন। এবং আমার কাছে মনে হয় যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা প্রথম 1-2 বছরের জন্যই দিবেন। তারপর যদি মনে হয় যে আপনি পারবেন বা কন্টিনিউ করতে আরো তাহলে করবেন, আর যদি মনে হয় যে পারবেন না তাহলে আপনার তখন বিকল্পটা খোঁজা উচিত। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এভরিথিং ইন দেয়ার। সো আর বললাম যে স্টাডিটা এই জার্নিটা হার্ড বাট ইম্পসিবল কিছু না। আপনি ধীরে ধীরে কাগজপত্রগুলো গুছাইতে থাকলে, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ সবকিছু কমপ্লিট করতে থাকলে, বিশেষ করে ইউনিভার্সিটি খোঁজা রিসার্চ মানে এবং প্রফেসর খুঁজে ফান্ড ম্যানেজ করা, এটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে এই জার্নিটা। সো এই জন্য আপনাকে প্রচুর প্রফেসরদের কাছে রিচ আউট করতে হবে ফান্ডিং এর জন্য। আপনার প্রোফাইল যদি খুব ভালো থাকে তাহলে আপনার কনফিডেন্ট থাকলে আপনি হয়তো সেন্ট্রাল এডমিশনের জন্য ট্রাই করতে পারেন। বাট যদি মনে হয় যে আপনি মানে একদম খুব টপ আপনার প্রোফাইল না বাট স্টিল ইট ইজ ম্যানেজেবল, তাহলে আপনি হচ্ছে প্রচুর প্রফেসরের কাছে রিচ আউট করবেন। যত বেশি প্রফেসরদের কাছে রিচ আউট করবেন হয়তো আপনার 90% প্রফেসরই হয়তো আপনাকে কোনো রিপ্লাই দিবে না, বাট 10% আপনি যখন রেসপন্স পাবেন সেটা আপনাকে আসলে খুব বেশি কনফিডেন্স দিবে বা আপনাকে ইন্সপায়ার করবে। তো এই জন্য আর কি খুব বেশি প্রফেসরদের কাছে রিচ আউট করতে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিক দেখে থাকে তাহলে এখানে হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমি আসলে আপনার সাথে একটু ছোট্ট করে একটা কথা বলবো যে আসলে হাল ছাড়া যাবে না। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে হাল ছাড়া যাবে না, চেষ্টার কোনো বিকল্প নেই। সো এবার যদি একটু আমাদের মাহবুব হোসেন স্যার যদি একটু বলতেন আমাদের স্টুডেন্টদের জন্য আপনার লাস্ট মেসেজ। না আমারটা ডক্টর মহিউদ্দিন মাইনুদ্দিন সাহেবের মতোই, যে অনেকটা আমি ভাবি যে ওরা আমার মনে হয় যে ইউনিভার্সিটির 3rd ইয়ার বা 4th ইয়ারের থেকে তাদের ইয়াটা ডিসিশন আরো আগে থেকে নেওয়া উচিত। 2nd বা 3rd ইয়ারে বাংলাদেশের স্টুডেন্টদের একটা প্রবলেম যেটা হয় যে ওই বিসিএস বা সরকারি জব ওইটা একটা টার্গেট থাকে, তারা একটা কাইন্ড অফ ইয়ার মধ্যে ডিলেমার মধ্যে থাকে যে আমি কি বাইরে যাব নাকি দেশে সরকারি জব করবো নাকি বিসিএস দিব। দেখা যাচ্ছে যখন তারা অনেক সময় আমি দেখেছি যে বিসিএস জন্য প্রিপারেশন নিয়েছে একেবারে মাস্টার্স পর্যন্ত, তারপরে হোপলেস হয়ে গেছে, তারপরে ট্রাই করতেছে। মানে তাদের মূল উদ্দেশ্যটা থাকে মানে কোথাও আমাকে সেটেল হতে হবে, এটা প্রফেশনালি আমাকে সেটেল হতে হবে, ইদার ইন বাংলাদেশ অর ইউএসএ। তো এটা আমার মনে হয় এটা একটা প্রবলেমেটিক, কারণ ইউএসএ আসার জন্য আসলে বিশাল একটা কমিটমেন্টের বিষয়। এটা শুধুমাত্র যে আমি এখানে যাব, গিয়ে আমি এখানে একটা উন্নত দেশে যাব, ওখানে গিয়ে আমি সেটেল হবো, অনেক টাকা ইনকাম করবো, ডলার ইনকাম করবো, এই টার্গেট যারা করবে তারা খুব পস্তাবে। কারণ হচ্ছে যদি শুধুমাত্র এখানে আসবে, সেটেল হবে, ইনকাম করবে, এইটা মাথায় রেখে যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে অনেকগুলো প্রবলেম তারা এখানে এসে ফেস করতে হবে। প্রথম ইয়েটা হচ্ছে যে ইউএস যেহেতু আনলাইক ইউরোপিয়ান বা আদার কান্ট্রিজ এর মতো, এখানে আপনার কোর্স ওয়ার্ক একটা করতে হবে, 2 বা 3 বছর লেগে যায় এই কোর্স ওয়ার্কটা। এখানে খুবই এটা আমি বলবো যে এই প্রসেসটা খুবই ডিফিকাল্ট প্রসেস। তো এখানে যদি আপনার এখানে কমিটমেন্ট না থাকে, প্যাশন না থাকে, এখানে আপনার ইয়া উঠা এটার সাথে আপনার তাল মিলিয়ে চলাটা খুব টাফ হবে। কারণ এখানে ফান্ডিং এর বিষয় থাকে, এক্সটেনশিপ থাকে, এখানে আপনার সামান্যতম উইক পারফরমেন্স, লো পারফরমেন্স, এটা আপনার ফান্ডিং ক্যান্সেল হয়ে যেতে পারে। তো যে কারণে যারা যদি কেউ আসে, এটা পেশন নিয়ে আসা উচিত। তারা 3rd ইয়ার থেকে সিদ্ধান্ত নিয়ে নিবে আমি হায়ার স্টাডিজ করব, আমার পেশন আছে পড়াশোনার জন্য। দেন তারা কোনো জায়গায় এফিলিয়েট হতে পারে, কোলাবোরেট করতে পারে প্রফেসরদের সাথে বা অন্যান্য স্টুডেন্টদের সাথে। আর কিছু করতে পারে সেটা হচ্ছে এখন ইন্টারন্যাশনাল অনেকগুলো আপনার প্ল্যাটফর্ম আছে যেখানে অনলাইন বিভিন্ন কোর্স করাচ্ছে, ইভেন ফ্রিও পাওয়া যায় অনেকগুলো অনলাইন, ইভেন হার্ভার্ড, এমআইটি এগুলো তো অনেক ফ্রি কোর্স অফার করে। এই কোর্সগুলো তারা করতে পারে, তাতে করে এডমিশন কমিটি যেটা চিন্তা করে যে তার অ্যাটলিস্ট প্যাশন আছে, সে ট্রাই করছে, তারপরে ভলান্টারি জব সুযোগ থাকলে ভলান্টারি ওয়ার্ক করবে, এভাবে করে সে তার প্রোফাইলকে স্ট্রং করবে। পাশাপাশি তার ইংলিশ প্রফেসর টেস্ট যেহেতু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেগুলো তার ট্রাই করা উচিত। ভাই যেটা বললো যে অনেকে আমি দেখেছি 2বার 3বার আইএলটিএস দিয়েছে কিন্তু 6+ করতে পারছে না, 6 এর মধ্যেই থাকছে। তো যেহেতু অনেক ইউনিভার্সিটি গুলো তাদের ক্রাইটেরিয়া, বিশেষ করে তার টার্গেটেড ইউনিভার্সিটি দেখা গেছে 6.5 বা 7 চায়, তাহলে সেক্ষেত্রে সে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে না। সেক্ষেত্রে তার আসলে দ্বিতীয়বার ভাবা উচিত যে আমি আসলেই এটার জন্য ফিট কিনা। আর যদি এর বাইরেও যদি তার কোনো রিসোর্স থাকে তাকে ইমপ্রুভমেন্টের জন্য, সেই রিসোর্স গুলো এক্সপ্লোর করা উচিত। কিন্তু যদি একান্ত না হয় তাহলে বোঝা উচিত যে পৃথিবী মানে আমার সবার দ্বারা তো সবকিছু হবে না। এখন আমি আসলে এমন কোনো মেজারিং স্টিক নাই যেটাতে আমি বলতে পারবো যে এটাই বেস্ট বা এটাই লাইফটাই বেস্ট। আপনার যদি মনে হয় যে না এটাতে যাচ্ছে না, তাহলে আপনি গো ফর দ্য সেকেন্ড অপশন অর থার্ড অপশন এরকম।
আচ্ছা, আর একটা হচ্ছে যে তারপরে যেগুলো যখন প্রিপারেশন নিলো, কোলাবোরেশন করলো, তার প্রোফাইল স্ট্রং করলো এবং একাডেমিক্যালি অবশ্যই সাউন্ড হওয়া উচিত, এদিকে রেজাল্টটা ভালো রাখা উচিত। তারপরে এখানে এসে দেখবে ইউএসএ তার ইউনিভার্সিটি র্যাঙ্কিং তার প্রোফাইলের সাথে কি যায়। সেক্ষেত্রে একটা রিসোর্স আছে ইউএস নিউজ, আমরা সবাই ইউজ করি ইউএস নিউজ, যেটা র্যাঙ্কিং, যেটা টাইমস বা কিউএস র্যাঙ্কিং আসলে ইউএস এর খুব একটা প্রযোজ্য না, আমরা ইউএস নিউজ র্যাঙ্কিংটা আমরা ফলো করি। সেক্ষেত্রে তার সাবজেক্ট এরিয়াতে সে যদি অনুযায়ী দেখে তাহলে দেখবে যে এখানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো কোথায়, সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তারপর রিজিওনাল ইউনিভার্সিটি আছে, কোনটার সাথে তার প্রোফাইলটা যায়, বা সে কয়েকজন প্রফেসরকে সে নক করতে পারে, ওদের সাথে একটু কথা বলতে পারে, বা গ্রাজুয়েট ডিরেক্টরকে, আমাদের ফিল্ড হলে আমরা সাধারণত প্রফেসরকে বলি না, আমরা গ্রাজুয়েট ডিরেক্টরের সাথে কথা বলি। তো এইভাবে করে ইমেল করে দেখতে পারে যে আমার এই প্রোফাইল আছে, এতে করে তোমাদের ইউনিভার্সিটির আমার চান্স কেমন বা এরকম। তো এখানে প্রফেসররা খুব অনেস্ট, তারা অনেস্টলি এটা রেসপন্ড করে, অনেস্টলি এটা বলার ট্রাই করে যে তোমার আসলে মনে হয় যে আমাদের সাথে যায় না, বা কেউ বলবে যে ইউ লুক ভেরি কম্পিটিটিভ, যে তুমি মনে হয় পারবে, এরকম কিছু একটা। এইভাবে করে আসলে তার প্যাশন, তার ইন্টারেস্ট, তার যে কনফিডেন্স, তার প্রোফাইল, ইউনিভার্সিটি প্রোফাইল, এগুলো সব ম্যাচ করে আমার মনে হয় যদি আগায় তাহলে এক্ষেত্রে ইয়ে হওয়ার সম্ভাবনাটা, রিজেক্টেড হওয়ার সম্ভাবনাটা কম। আর অবশ্যই কমিটমেন্ট, এটা ফার্স্ট। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যে বাংলাদেশে আমি জব পাই না, সুতরাং এখানে গেলেই আমি ডলার ইনকাম করবো, করবো, এটা খুবই রিস্কি। কারণ ইউএসএ তে আপনারা জানেন যে ইয়ার বাইরে স্টুডেন্ট অবস্থায় আপনার অফ ক্যাম্পাস জব করা যায় না, অন ক্যাম্পাস জব করা যায়, সেটাও লিমিটেড, এবং অনেক ইউনিভার্সিটিতে এই সুযোগটা নাই। যদিও কাগজে কলমে 20 আওয়ার্স করতে পারে, কিন্তু জব তো নাই। তো সেই, আর তাছাড়া এই জব দিয়ে আপনার ইউনিভার্সিটির স্টাডি লিভিং এক্সপেন্সেস চালানো ইম্পসিবল। তো যার কারণে এই বিষয়গুলো স্টুডেন্টরা আসার আগে যেন মাথায় রাখে, যে শুধুমাত্র আমি যাবো ওখানে ইয়া করবো, কি বলে, স্টুডেন্ট থাকা অবস্থায় জব করবো, ডলার ইনকাম করবো, আমি পরে এখানে গ্রিন কার্ড পেয়ে যাবো, এই বিষয়গুলো তারা রিয়েলিস্টিক হওয়া উচিত, যে এটা আসলে এইভাবে এই বিষয়গুলো কাজ করে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে স্যার, আপনারা অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং আপনাদের যে শেষ মেসেজটা সেটাও আমাদের স্টুডেন্টদেরকে ডেফিনেটলি হেল্প করবে। আমি একটু যদি আমাদের মাহবুব স্যারের সাথে বলি, আমার এক স্টুডেন্ট ছিল মোটামুটি রেজাল্ট দিয়ে 5 বার আইএলটিএস দিয়ে ইউএসএ তে গেছে এবং আলটিমেটলি সে এখন মাস্টার্স করতেছে এবং সে মাশাআল্লাহ সে যত চেষ্টা করে গেছে, আমি ভাবছি যে সে তো হাল ছাড়ে না, আলটিমেটলি সে কিছু করতে পারবে এবং সে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। সো আর একটা বড় ব্যাপার হচ্ছে যে চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে এবং একটা গোল থাকতে হয়, গোল থাকতে হয় যে না এটা আমি করবো। তো স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আপনারা দুইজন সময় দিয়েছেন এবং যদি বলি ডেফিনেটলি পড়াশোনাটা আসলে আমি যদি বলি শুধু পড়াশোনাই নয়, এটা অন্যরকম একটা লাইফ চেঞ্জিং একটা অভিজ্ঞতা। এবং আমি যদি বলি এটার জন্য এইখানে যেতে হলে যেরকম একটা চ্যালেঞ্জ নিতে হয়, মহিউদ্দিন স্যার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে নেটওয়ার্ক বিল্ডিং করা এবং পিপলের সাথে কানেক্ট করলে অপরচুনিটি বাড়ে। এই ব্যাপারগুলো যদি আসলে মানুষ এখান থেকে প্র্যাকটিস করে তাহলে ডেফিনেটলি তার জন্য বাইরে আসলে সবকিছু সহজ হয়ে যায়। So definitely এই প্রপার দিক নির্দেশনাতে ডেফিনেটলি আমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশন অলওয়েজ স্টুডেন্টকে হেল্প করার জন্য আছি এবং আমাদের মাননীয় অফিসে এবং আমাদের সবাই ইনভেস্ট করি যেন আমাদের কাছে এসে এটা নিতে পারে, যেন তাদের সময় নষ্ট না হয়, যেন মিসগাইড না হয়ে, যেন তাদের অর্থ নষ্ট না হয়, এই ব্যাপারগুলোতে। আমাদের দুইজন গেস্টকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে এখানে আপনাদের সময় দেওয়ার জন্য। এবং এই বলে আসলে বেসিক্যালি আমি আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। তো যারা স্টুডেন্টরা লাইভে ছিল সবাইকে, আমাদের চিফ গেস্ট যে দুজন ছিলেন মহিউদ্দিন স্যার এবং মাহবুব ভূঁইয়া স্যার, দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে সমস্ত অডিয়েন্সকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম।